আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যবল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনে আপনাদের স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রত্যাশিত একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে আপনার প্রাইভেট ব্যাংকের যে বিস্তারিত বিষয়, সেটা আপনারা যদি বলেন শর্ট লিস্টেড বা প্রিপারেশন বলেন, সব কিছু অ্যাকচুয়ালি A to Z যা আছে, এটা অ্যাকচুয়ালি আমি খুব সুন্দরভাবে দীর্ঘদিন এটাকে আপনার অ্যানালাইসিস করে যতটুকু করা যায় আর কি, এটা অ্যাকচুয়ালি বার করছি আপনাদের অ্যাকচুয়ালি সবার জন্য। এটা যারা ফ্রেশার বলেন বা যাদের অ্যাকচুয়ালি ব্যাংকের চাকরির প্রয়োজন, সবার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি এটা করা। যেহেতু এটা অত্যন্ত ব্যাপক একটা বিষয়, মূলত যারা ফ্রেশার থাকে তারা যখন প্রাইভেট ব্যাংকের প্রিপারেশন নিয়ে অ্যাকচুয়ালি শুরু করে, অনেক অ্যাকচুয়ালি তারা গভীর পানির মধ্যে চলে যায়। তারা বুঝতে পারে অ্যাকচুয়ালি কী করা উচিত, কী করা উচিত না। তো পুরো প্রাইভেট ব্যাংকের A to Z যা করা দরকার সবগুলো আমি অ্যাকচুয়ালি 4টা ভলিউম, অ্যাকচুয়ালি 4টা টিউটোরিয়াল আমি অ্যাকচুয়ালি ডিভিশন করে রাখছি। এটা অ্যাকচুয়ালি একটা অংশ দিয়ে কখনো কভার করা সম্ভব না। আর এই মূলত হচ্ছে যারা ফ্রেশার তাদের উদ্দেশ্যে এখানে অ্যাকচুয়ালি প্রাইভেট ব্যাংকের যতটুকু আলোচনা করা সম্ভব সবগুলোই করা হবে আপনার। আমি অ্যাকচুয়ালি ভলিউম দিয়ে ভাগ করে নিছি। এটা নাম দিয়েছি আমি প্রাইভেট ব্যাংক ক্যারিয়ার পাথ। আর ভলিউম 1 থেকে 4 অর্থাৎ 4টা বড় বড় টিউটোরিয়াল আসবে, যেখানে অ্যাকচুয়ালি সব থাকবে। প্রথম পার্টের মধ্যে আপনার ভলিউম 1, যেখানে বেসিক কোশ্চেন্স, ব্যাংক জব ক্রাইটেরিয়া, ডিজাইনেশন, শর্ট লিস্টেড ক্রাইটেরিয়া। মূলত এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছে অ্যাকচুয়ালি যে এটা নিয়ে একটা টিউটোরিয়াল করার জন্য। তো এটা প্রথম পার্টের মধ্যে থাকবে। অ্যাকচুয়ালি এটার সাথে সব কিছুই থাকবে। যারা প্রাইভেট ব্যাংকের সম্বন্ধে ধারণা পোষণ করেন বা জানতে চান, দেখা গেলো যে ইউটিউবের মধ্যে অনেক বিক্ষিপ্ত ইনফরমেশন থাকে, অ্যাকচুয়ালি সঠিক তথ্য তারা বা গাইডলাইন্স এনিহাও তারা পাচ্ছে না। অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা ওভারঅল যে বিষয় আমি অ্যাকচুয়ালি দেখিনি। তো আমি অ্যাকচুয়ালি প্রয়োজন মনে করলাম আর একটা দীর্ঘদিন আলোচনা করে যতটুকু বার করা সম্ভব। তো অনেকের অনেক ইস্যু থাকে, যেমন সাবজেক্ট, ভালো ইউনিভার্সিটি, সিজিপিএ, তারপরে সব থাকা সত্ত্বেও শর্টলিস্ট হচ্ছে বা শর্টলিস্টেড হচ্ছে না, বা পরীক্ষা দিয়ে পাস করতেছে না, কীভাবে প্রিপারেশন নেওয়া যায়, যা A to Z যা করা সম্ভব সবই করা হয়েছে। ওকে, প্রথম অ্যাকচুয়ালি আজকের আলোচনা হচ্ছে ভলিউম 1 নিয়ে। তাও আমি অ্যাকচুয়ালি যে 4টা ভলিউম নিয়ে আসছি সেটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা থাকবে। আমি তাও একটু দেখাচ্ছি। ভলিউম 2 এর মধ্যে থাকবে হচ্ছে প্রাইভেট ব্যাংক জব প্রিপারেশন, যেখানে এমসিকিউ রিটেন পার্টের জন্য। অ্যাকচুয়ালি প্রাইভেট ব্যাংকের প্রস্তুতি মূলত এই পার্টের মধ্যে অবস্থান করে। তারপরও বেশ কিছু সেগমেন্ট আছে যেটা অ্যাকচুয়ালি রিটেন আর এমসিকিউর বাইরেও থাকে। ওকে, তো আমি অ্যাকচুয়ালি এটাকে 2 নম্বর পার্টে রাখছি। এটা অ্যাকচুয়ালি প্রাইভেট ব্যাংকের মেন অপশন। এটা মূলত করা হয়েছে শর্ট লিস্টেডের জন্য, তাছাড়া আরও যেই ইম্পর্টেন্ট ডিসকাশন থাকে সেটা। ওকে, আর আজকে আমার টিউটোরিয়ালটা হচ্ছে পুরোটার ওপর। ওকে, 3 নম্বর যদি আমরা চিন্তা করি, 3 নম্বরটা হচ্ছে কিছু প্রাইভেট ব্যাংক দেখা যায় কোশ্চেন নেয় লিখিত পরীক্ষার আগে, অর্থাৎ 2 নম্বর অপশন যে ভলিউম আছে, পার্ট আছে, এটার আগে তার একটা কুইজ কোশ্চেন নেয়। মূলত এই টাইপের সার্কুলারগুলো আপনার bdjob.com বা ইজোনে যে সার্কুলারগুলো আসে, এটা অ্যাকচুয়ালি বলা হয় আর রেপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, মূলত ঢাকা ব্যাংক অথবা ইউসিবি ব্যাংক ডিসগাইজ মোডেড অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের অধীনে বা থার্ড পার্টির মাধ্যমে নেয়। এটার কুইজ নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ এখানে অনেকের ইস্যু থাকে। ওকে, সর্বশেষ 4th যে ভলিউমটা আছে সেটা হচ্ছে আপনার ভাইবা বোস নিয়ে বা ভাইবা নিয়ে। অ্যাকচুয়ালি এখানে ভাইবা নিয়ে আলোচনা করার বিষয়টা এরকম না, এটার সাথে কানেক্টিভিটি যা যা করা যায় সব করবো। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল যতগুলো ভাইবা আমি দিচ্ছি ব্যক্তিগতভাবে, যতগুলো দিচ্ছি বা যতগুলো আমি ইনফরমেশন আছে সবগুলোর উপর একটা টিউটোরিয়াল করবো। অত্যন্ত বড় টিউটোরিয়ালই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ ছাড়া। এটার আউটলাইন মোতাবেক আমি এখানে আরেকটা আউটলাইন করে রাখছি। এটা অ্যাকচুয়ালি শর্টভাবে লেখা। আমি যদি একটু ফুলভাবে দেখাই, যেটা অ্যাকচুয়ালি আমি নিয়ে আসবো, আজকের যে আলোচনাটা থাকবে মূলত ভলিউম 1 এতটুকু, ঠিক আছে? বিস্তারিত খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া আছে ছক আকারে, আপনি দেখতে পারেন। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভলিউম 2, মানে যে 2 নম্বর যে টিউটোরিয়ালটা, এটা হচ্ছে এটা অনেক বড় হবে আপনার। যে 2 নম্বর পার্টটা কিন্তু বিশাল, যেহেতু এখানে প্রাইভেট ব্যাংকের সব আসতেছে। এই যে ভলিউম 2, এটা এখান থেকে শুরু হবে, এটা যাবে হচ্ছে এই পর্যন্ত, মানে যা যা করা যায় সব আমি নিয়ে আসবো ওইটার উপর থেকে। ওকে, 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অনলি মতো কুইজ রিলেটেড যে অংশটা আছে। মূলত কিছু প্রাইভেট ব্যাংক অনেক বেশি পরিমাণ ক্যান্ডিডেটদেরকে আপনার শর্টলিস্ট করায়, একটা কুইজ নেয়। এটা অনেক ভালো একটা বিষয় আমি ব্যক্তিগত মনে করি। তো এই কুইজে দেখা গেলো যে অনেকে ভালো পরীক্ষা দিয়ে বাদ পড়ে যায়, অনেকে দেখা গেলো যে কিছু ভুল হয়, কিছু কোশ্চেন্স আছে অ্যাকচুয়ালি যারা নতুন তাদের কিন্তু খুবই সমস্যা হয়, তাদের উদ্দেশ্যে সেটা নিয়ে আসা। আর 4th যে ভাইবা ভোস আছে সেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি আলোচনা করব, যা যা আসে আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে যা যা করা যায়। এটা অবশ্যই এক্সটেন্ড হতে পারে বেসড অন দিস দ্য সিচুয়েশন, আপাতত এটাই। তো এইখানে আলোচনাটা অনেক যেহেতু বড় হবে, যাদের প্রয়োজন আছে, অনেকে অ্যাকচুয়ালি আমার থেকে অনেক বেশি জানে, বাট আমি দীর্ঘদিন যেহেতু আমি
3-4 থেকে 4 বছর ধরে চাকরি অ্যাকচুয়ালি পড়াশোনা করতেছি, ইনক্লুডিং গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট। আমার যতটুকু আয়ত্তে করলে আমি করবো, মানে অ্যাকচুয়ালি যতটুকু করা সম্ভব অতটুকু আমি ট্রাই করছি। আশা করি আপনারা যারা একেবারে নতুন বা ব্যাংক নিয়ে যাদের মানে সামান্য প্রাইভেট ব্যাংক নিয়ে যাদের সামান্য ইন্টারেস্ট আছেন, দেখতে পারেন এই যে 4টা ভলিউম, প্রথম ভলিউমের মধ্যে আসলে বিস্তারিত ব্যাংক রিলেটেড সব তথ্য এখানে পাবেন, ইনক্লুডিং শর্ট লিস্টেড। তাছাড়া আরও যে ইনফরমেশনগুলো আপনারা ব্যাংকে জয়েন করার পরে জানতে পারবেন, এটা আমি এখানেই বলে দেবো। ওকে, এখন যদি প্রথম পার্টের মধ্যে আমরা আসি, প্রথম পার্টে যে বিষয়গুলো আমি একটু লিস্ট করে রাখছি, যদি আমরা একটু এই জায়গায় দেখি, লেখা আছে যে ব্যাংক প্রথম যে অংশটা সেটা হচ্ছে প্রিভিউ, অর্থাৎ মোস্ট ক্রিটিক্যাল কোশ্চেন্স জেনারেল আস্কড বাই আ ক্যান্ডিডেট। অর্থাৎ প্রাইভেট ব্যাংক নিয়ে সাধারণত একজন প্রার্থী বা ক্যান্ডিডেটের অনেক প্রশ্ন থাকে, সেগুলোকে আমি একটু লিস্ট করে রাখছি যাতে করে আপনাদের বুঝতে অ্যাকচুয়ালি সুবিধা হয়। ওকে, প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আপনার আর সিজিপিএ ইউনিভার্সিটির সাবজেক্ট ইজ দ্য কি ফ্যাক্টর। অনেকে প্রশ্ন করে যে এটা সব কিছু বলছে, এটা আসলে এটা ডিপেন্ডস করে, অনেকে প্রশ্নটা করে, এটা ডিপেন্ডস করে আপনার পদের উপর। কিছু কিছু পদ আছে যেমন এমটিও আছে, পিও আছে, এগুলো বিস্তারিত আলোচনা থাকবে পদগুলো। তারপর আপনার রেজাল্ট আছে, ইউনিভার্সিটিস, এগুলো ফ্যাক্ট কিনা, সব কিছু ফ্যাক্ট না আপনার, ইট ইস ডিপেন্ড অন দ্য পজিশন অ্যান্ড ব্যাংক। কিছু ব্যাংকের এমটিও পোস্ট, কিছু ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার ব্যাংকের সমান, সব ব্যাংক কিন্তু এক না। কিছু ব্যাংক খুবই রেপিউটেড, কিছু ব্যাংকের স্যালারি 1 লাখের কাছাকাছি হয়ে যায়, কিছু ব্যাংকের স্যালারি দেখবেন যে সেম পদ 60,000, আকাশ পাতাল তফাৎ। ওকে, তার মানে সিজিপি ইউনিভার্সিটি সাবজেক্ট আর দ্য ফ্যাক্ট বাট নট অল দ্য ফ্যাক্ট। এটা ছাড়াও মানুষ প্রাইভেট ব্যাংকে চাকরি করতেছে। ওকে, 2 নম্বর যে প্রশ্নটা আমি ফেস করছি সবার কাছে, সেটা হচ্ছে যে হোয়াট টাইম শুড বি প্রিজার্ভ ফর প্রাইভেট ব্যাংক। প্রাইভেট ব্যাংকে প্রিপারেশন নেওয়ার জন্য কতটুকু সময় ন্যূনতম ধরা উচিত। আমার অ্যাঙ্গেল থেকে ইট ইস ডিপেন্ডিং অন, যেহেতু প্রাইভেট ব্যাংকের প্রশ্নটা প্রচুর টাফ থাকে, আর এক্ষেত্রে দেখা গেলো যে ম্যাথ আর ইংলিশটাই ভাইটাল। তার মানে যারা ম্যাথ আর ইংলিশে দুর্বল বা উইক বা যে কোনো একটা উইক, এক্ষেত্রে তাদের সময়টা লাগতে পারে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি 6 মান্থ, 3 থেকে 6 মান্থ পর্যাপ্ত যদি আপনি প্রাইভেট ব্যাংকের জন্য পড়েন। বাট সরকারি বেসরকারি মিলিয়ে পড়লে আপনার সময় বেশি লাগতে পারে। যদি অনলি প্রাইভেট ব্যাংকের জন্য পড়েন তাহলে 3 থেকে 6 মান্থ ইনাফ। যদি আপনি রুটিন আর ওয়েল প্ল্যান নিয়ে পড়াশোনা করেন আরও কম লাগতে পারে। ওকে, হাউ মেনি লেয়ার্স ইন প্রাইভেট ব্যাংক এক্সাম লাইক এমসিকিউ রিটেন। সাধারণত প্রাইভেট ব্যাংকের 95% লেয়ার 2টা থাকে, এমসিকিউ রিটেন একসাথে, দেন ভাইভা, মানে 2টা লেয়ার হয়, এমসিকিউ রিটেন একসাথে থাকে, ভাইভা থাকে, দেন তারপর কিন্তু আপনার রিক্রুটমেন্ট। কিছু ব্যাংকে ফাইনাল রিক্রুটমেন্টের আগে 2টা ভাইভা নেয়, কিছু কিছু ব্যাংক আবার কুইজ নেয়, এটা খুবই রেয়ার কেস। ওকে, পরের কোশ্চেনটা বলছে যে আই এম নট গুড অ্যাট ম্যাথ, দেন ক্যান আই টেক প্রিপারেশন ফর প্রাইভেট ব্যাংক। অনেকে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত পরিমাণে জটিল, ম্যাথ ছাড়া কিন্তু প্রাইভেট ব্যাংকে টিকা অসম্ভব। অ্যাজ ম্যাথ এমসিকিউর মধ্যে থাকে 30টা, আবার লিখিত পার্টেও থাকে দেখা যায় 15-20 মতো নাম্বার। তার মানে ম্যাথ এই ক্ষেত্রে আপনার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে ম্যাথের প্রিপারেশনটা ভালো মতো নেওয়া, আর এটার জন্য অনেক সিস্টেম আছে আপনার। আমি রিটেন যে ভলিউমটা নিয়ে আসবো সেখানে অনেক বিস্তারিত আলোচনা করব, অবশ্যই দেখবেন, দেখলে আশা করি বুঝতে পারবেন। সেখানে আমি একটা প্ল্যান শিট করে দেবো ওখানে, আশা করি আপনাদের অনেক উপকৃত হবেন। আপাতত আমি এতটুকুই বলবো যে আপনার যে প্রিভিয়াস যে কোশ্চেন আছে একটা চার্ট করেন, প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনার বিভিন্ন ধরনের ব্যাংক রিক্রুটমেন্ট গাইড আছে, সেখানে সলিউশন দেওয়া থাকে। তো আপনারা রেগুলার সলিউশন ধরে ধরে বুঝে সলভ করেন, প্রতিদিন 10 থেকে 12টা ম্যাথ রাখেন আর রেগুলার সলভ করেন, একটা সময় আপনার এক্সপার্টাইজ চলে আসবে। এগুলোর অনেক বিকল্প সিস্টেম আছে, মোট কথা প্র্যাকটিসের অনেক সিস্টেম আছে। এটা অ্যাকচুয়ালি মানে সাবজেক্টিভ বেস, এটা এক একজন এক একটা পদ্ধতি ফলো করে। আমি রিটেন পার্ট যখন আলোচনা করব তখন অনেকগুলো টেকনিক অথবা সিস্টেম আলোচনা করে দেব। যাই হোক, মোট কথা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের অনেকগুলো বই আছে, আশা করি সেখানে ডিসকাস করা হবে। ওকে, এটা আদর্শ হচ্ছে যে আপনারা সেটা দেখতে পারেন এরকম না, আপনার ম্যাথ প্রতিদিন 10 থেকে 12টা, আর ইনিশিয়াল স্টেজ যদি বেশি টাফ মনে হয় তার 5 থেকে 4টা থেকে 5টা রেগুলার সলভ করতে থাকেন, সলিউশন ধরে ধরে একটা সময় ঠিক হয়ে যাবে। ওকে, আপনারা 1 মাসের জন্য একটা প্ল্যান শিট করতে পারেন, সেই মোতাবেক আপনারা পার ডে 3 থেকে 4টা ম্যাথ আপনার যে রিক্রুটমেন্ট গাইড আছে সলিউশন ধরে ধরে পড়তে পারেন। ওকে, পারবেন, সম্ভব, আপনি এটা পারবেন। এই ক্ষেত্রে যদি টানা 1 মাস ম্যাথ করেন আশা করি আপনি ম্যাথে ভালো কিছু করতে পারবেন, টানা 1 মাস ম্যাথ। ওকে, আমি একটা কথা অবশ্যই বলবো যে আমার সাথে একমত হতে হবে এমন কোনো কথাই নেই, আমি জাস্ট আমার পার্সোনাল অবজারভেশনগুলো বলতেছি, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। ওকে, বাট আমার ব্যক্তিগত ধারণা একটা মা যদি 1 মাস টানা প্র্যাকটিস করে সেক্ষেত্রে সে অবশ্যই শিখবে, সে যেই থাকুক। ওকে, ওয়াই এম আই নট বি শর্ট লিস্টেড ওয়েন আই হ্যাভ গুড সিজিপি অর ইউনিভার্সিটি। অনেকে দেখা গেল যে আপনার ভালো সিজিপি ভালো ইউনিভার্সিটিতে
শর্ট লিস্টেড হচ্ছে না। বিষয়টা খুবই অদ্ভুত। আর এটা হওয়ার পিছে একটাই কারণ হচ্ছে যে যখন পোস্টটা লোয়ার থাকে তখন ব্যাংক হাই সিজিপিএ হোল্ডারদের নেয় না, কারণ তারা জানে এই স্টুডেন্ট এখানে থাকবে না। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে স্টুডেন্ট কিছু মিস্টেক থাকে, যেমন কিছু প্যানেল তারা ফিল আপ করে না, যেমন মানে স্কিলিং, তারপর হচ্ছে রেফারেন্স, আরও কিছু গুরুত্বপূর্ণ সেগমেন্ট তারাকে ওটাকে খালি রেখে দেয়। যেমন ম্যাক্সিমাম প্রাইভেট ব্যাংকের মধ্যে দেখা গেল যে ক্যারিয়ার অবজেক্টিভ নামে একটা অপশন তারা রাখে। এটা যারা ভালো মতো লেখে না, আমার যতটুকু আমার ধারণা, এটা কিন্তু অত্যন্ত পরিমাণে হাইলাইট করে তারা দেখে আসলে আপনার কাছ থেকে তারা মানে অ্যাকচুয়ালি যেটা চাচ্ছে সেটা পাচ্ছে কিনা। এটা অনেক একটা বড়টা কি ক্যারিয়ার অবজেক্টিভ, এটা কিন্তু অত্যন্ত ভাইটাল। এক লাইনে একটা সেন্টেন্স তারা দিয়ে দেয়, এটা কিন্তু অনেকে ইগনোর করে। আরও বেশ কিছু বিষয় থাকতে পারে। প্রথমটা হচ্ছে আপনার পজিশনের উপর ভিত্তি করে, আর 2 নম্বরটা হচ্ছে রেফারেন্সটা আপনি ফিল আপ করতেছেন না, 3 নম্বর হচ্ছে এমন কোনো ক্রিটিক্যাল সেগমেন্ট যেটা আপনি ফিল আপ করতেছেন না, যেটা ফিল আপ করা উচিত ছিল। ওকে, ওয়াই ইজ মাই প্রোফাইল ইন ক্যারিয়ার প্যানেল আরেন্ট 100% ফিল্ড। তার মানে এটা হচ্ছে একটা প্রত্যেকটা প্রাইভেট ব্যাংকের আপনি দেখা যায় যে আপনি যত ফিল আপ করতেছেন না পার্সেন্টেজটা। আমি ব্যক্তিগতভাবে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, সেটা হচ্ছে যে আপনার ইবিএল মানে বাংলাদেশ যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এটার ক্যারিয়ার প্যানেল আল্লাহ জানে যে 100% কেউ ফিল আপ করতে পারছে কিনা, আমি দেখি নাই কখনো। কারণ যতই লেখা হোক আপনার ফিল আপ হয় না। এই ব্যাংকে আমি শর্টলিস্ট হই নাই জীবনে, বাংলাদেশে হয়তো সব ব্যাংকে হয়েছে, এই ব্যাংক ছাড়া। তো এটার মূল আমি ধরতে পারি না। তো দেখা গেলো যে কিছু সেগমেন্ট আছে ফিল আপ করা সম্ভব না, যেমন প্রফেশনাল সার্টিফিকেট, প্রফেশনাল যে এডুকেশন আছে, এটা না, এটা ফিল আপ না করার কারণে আমার কাছে মনে হয় 20% তারা বাদ দিচ্ছে। তারপরেও কেউ রেফারেন্স বাদ দেয়, কেউ এটা বাদ দিচ্ছে, কেউ ওটা বাদ দিচ্ছে। একটা অপশন খালি রাখলে দেখা গেল সেটা একটা পার্সেন্টেজ ধরে তারা কী করতেছে, বাদ দিচ্ছে। বাট ম্যাক্সিমাম প্রাইভেট ব্যাংকের যে লেয়ারগুলো আসে শর্ট লিস্ট ক্রাইটেরিয়ার মধ্যে, আপনি যদি 90% ফিল আপ করতে পারেন দেন ওকে। এটা 100% হওয়ার পসিবিলিটিস কম, কারণ প্রাইভেট ব্যাংকের যেই 8টা ক্রাইটেরিয়া আছে, এটা আমি পরে ডিসকাস করব, সেখানে দেখবেন কখনো ফিল আপ করা সম্ভব। ওকে, হোয়াট ইজ দ্য রেফারেন্স অ্যান্ড হোয়াই ইট ইজ ক্রুশিয়াল? আই হ্যাভেন্ট এনি রেফারেন্স, দেন হোয়াট টু ডু? কারণ রেফারেন্সটা প্রত্যেকটা প্রাইভেট ব্যাংক এটা চাই অ্যাটলিস্ট 2টা রেফারেন্স ব্যাংক স্টার মার্ক দেওয়া থাকে। তো এটা হচ্ছে অনেকে ইগনোর করে, আর এটার কারণে অনেকে অ্যাপ্লাই করে না, খুবই হাস্যকর বিষয়টা। তো এটা হচ্ছে ইগনোর, অনেকে দেখা গেলো যে অনেক ব্যাংক এটা ভাইটাল না, অর্থাৎ দিলে হয় না দিলে নাই, এখন প্রত্যেকটা ব্যাংক এটাকে কম্পালসারি করছে। তো রেফারেন্সের ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে যে যদি আপনার পরিচিত কোনো কর্পোরেট লেভেলে ভালো পোস্টে যা চাকরি করে তাদের ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করবেন, তাদের উইথ দ্য পারমিশন। কারণ আপনি যখন শর্ট লিস্টেড হবেন, চাকরিটা কনফার্ম হবে, অনেক ব্যাংক অবশ্যই তাদেরকে ফোন করে জানে যে আসলে আপনি কি। এই ক্ষেত্রে উল্টাপাল্টা কোনো পার্সনের নাম্বার দিবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি অবশ্যই তাকে জানাবেন যারা রেফারেন্স আপনি দিচ্ছেন। যদি কাউকেই না পান, অনেকে একটা খুবই অদ্ভুত আর হাস্যকর যে নিজের বাবা মার নাম দিয়ে রাখে। যদি আপনার বাবা মা কর্পোরেট বা ভালো সেগমেন্টে থাকে অবশ্যই দিতে পারেন, কিন্তু বাবা মার নামে রেফারেন্স দিবেন না কখনো, ভাই বোনের নামেও দিবেন না। কর্পোরেট সেগমেন্টে যারা চাকরি করে এটা তাদেরটা দিবেন। যদি কাউকেই না পান, তখন আপনি ইউনিভার্সিটির যারা টিচার আসছে ভালো র্যাঙ্কের, তাদের পারমিশন নিয়ে তাদের রেফারেন্সটা আপনি দিবেন। এটা হচ্ছে সবচাইতে ইজি আর ইজিয়েস্ট ওয়ে। আর এটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা ফলো করে। এটা কেন ক্রুশিয়াল? বর্তমানে ব্যাংক এটাকে একটা বিশেষ আঙ্গিকে চিন্তা করে। তো এটা হতে পারে যে ব্যাংক যেহেতু একটা সেন্সিটিভ একটা স্পেস, এই ক্ষেত্রে কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে সে যাকে রেফারেন্স করতেছে তাকে তারা একটা দায়বদ্ধ হিসেবে চিন্তা করে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, রেফারেন্স দেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যেই প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লাই করতেছেন, এই প্রতিষ্ঠানে কেউ কিনা, যেমন এক্সিম ব্যাংক ধরেন, ট্রাস্ট ব্যাংক যেমন সেনাবাহিনীর ব্যাংক, কমিউনিটি ব্যাংক পুলিশের ব্যাংক, সীমান্ত ব্যাংক বিজিবির ব্যাংক, এমন ধরনের আমি ট্রাস্ট ব্যাংকে অ্যাপ্লাই করতেছি, যদি আমার আর্মি রিলেটেড কেউ থাকে, তাহলে এটা কিন্তু হাইলি ভ্যালু ক্রিয়েট করে, তারা একটা প্রায়োরিটি দেয়। এটা একটা কারণ হতে পারে। যদি আমার কাছে রেফারেন্স না থাকে, যেটা আমি বললাম, আমি অবশ্যই দিব উইথ মাই ইউনিভার্সিটি টিচার। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ইগনোর করা যাবে না। আরও কোনো কিছু থাকলে আমাকে আস্ক করবেন, অবশ্যই আস্ক করবেন কমেন্ট সেকশনে। ওকে, তারপরে যেটা আছে অ্যাড্রেস কনফিউশন, অর্থাৎ অ্যাড্রেস নিয়ে অনেকে সমস্যায় পড়ে যায়। যে মানুষের একটা কনসেপ্ট কাজ করে যে অ্যাড্রেস মোতাবেক মনে হয় তার পোস্টিংটা হয়। এটা নিয়ে আমি যেটা বলবো যে অ্যাড্রেসটা ভাইটাল মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের অ্যাড্রেসের উপর তাদের পোস্টিংটা হয়, স্পেশালি তাদের স্বামীর বাসা বা তার বাবার বাসা। ম্যাক্সিমাম তাদের স্বামীর বাসার যে তার অ্যাকচুয়ালি যে প্রেজেন্ট অ্যাড্রেসের মোতাবেক তাদের পোস্টিংটা হয়, এক্ষেত্রে ব্যাংক কনসিডার করে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা কনসিডার একেবারেই কম করে। আমি যেটা মনে করব যে
প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুইটাই সেম রাখবেন যদি সম্ভব হয়। এক্ষেত্রে আপনার পোস্টিংটা হওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে। যদি এমন হয় যে আপনাকে ইনিশিয়ালি বাইরে পোস্টিং করতেছে, আপনি হয়তো 2 বছর 2.5 বছরের মধ্যে আপনি চলে আসতে পারবেন। তার মানে এই অ্যাড্রেসটা একটা অংশ যেটা আপনার পোস্টিংয়ের উপর প্রভাব বিস্তার করে। মেয়েদের ক্ষেত্রে এটা বেশি ক্রুশিয়াল। তার মানে আপনারা চেষ্টা করবেন প্রেজেন্ট পার্মানেন্ট একই জায়গায় রাখার জন্য। অবশ্যই পুলিশি ভেরিফিকেশন থাকে, সেই মোতাবেক হ্যান্ডেল করে নেবেন। ওকে, এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই আস্ক করতে পারেন। এটা নিয়ে অনেক প্রশ্নের অ্যান্সার করা যায়। ওকে, আই এম নেভার শর্টলিস্টেড, দেন ইজ ইট গুড টু অ্যাপ্লাই মোর? তার মানে অনেকে বলে যে আমাকে কখনো শর্টলিস্টেডই করে না, আমি কি আবার অ্যাপ্লাই করব? এরকম হলে আমি অবশ্যই বলবো যে অবশ্যই অ্যাপ্লাই করবেন। অনেকে একটা কনসেপ্ট কাজ করে যে অনার্সে ধাম অ্যাপ্লাই করতে থাকে, প্রাইভেট ব্যাঙ্কেগুলো শর্টলিস্ট মানে অ্যাপ্লাই করতেই থাকে, কিন্তু তাকে কেউ ডাকে না। তো এতে সে কী হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, আর মাস্টার্স হওয়ার পরও সে অ্যাপ্লাই করতেছে না। তো আমি এক্ষেত্রে একটা অবশ্যই আইডিয়া দিব যে আপনাদের যদি কারো মাস্টার্স না থাকে, ম্যাক্সিমাম ব্যাংকে আপনি কী করতে পারবেন, ক্যারিয়ার প্যানেলকে এডিট করতে পারবেন। 2-1টা ব্যাংক ছাড়া। একটা ব্যাংকের নাম হচ্ছে ট্রাস্ট ব্যাংক, যে ক্যারিয়ার প্যানেলটাকে সাধারণত ক্যান্ডিডেট সেটাকে এডিট করতে পারে না। এই ক্ষেত্রে আপনি একটু সাবধান থাকবেন। বাকি 95% ব্যাংকে আপনি কী করতে পারেন, এডিট করতে পারবেন। তো আপনি এরকম যদি অপশন হয়, অনার্স দিয়ে ম্যাক্সিমাম ব্যাংকই শর্টলিস্ট করে না, যেগুলো করে সেটা পোর ব্যাংক বলতে পারেন বা লোয়ার পোস্ট বলতে পারেন। ধরেন আপনি এমটিউতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনার অনার্স আছে, তাহলে আপনাকে অবশ্যই শর্টলিস্ট করবে না। তো আপনি কী করবেন, অবশ্যই দামি একটা রেজাল্ট দিবেন এবং পরীক্ষাগুলো দিবেন, ভাইবা যাবেন না। এতে করে কী হবে, আপনার পরীক্ষা যত বেশি পরীক্ষা দিবেন অত বেশি আপনি কী হবেন, কনফিডেন্স বাড়বে। যখন মাস্টার্স হবে তখন ক্যারিয়ার প্ল্যানটাকে আপনি কী করবেন, এডিট করে দিবেন। এটা কিন্তু ম্যাক্সিমাম বুদ্ধিমান স্টুডেন্টরা করে। অনেকে ভয় পায়, দরকার নেই, যদি এরকম হয় তাহলে ব্যাংক চেঞ্জ করে ফেলবে, সমস্যা কী? যাই থাক, অনেকে এটা ভয় পায় কিছু হয়ে গেলে, এরকম কিছুই হয় না আসলে। আপনি এডিট করে ফেলে ধরতে পারবে না। এটা আমি ব্যক্তিগতভাবে বলি, বেশি পরীক্ষা দেওয়ার জন্য এই কাজটা করতে পারেন আপনারা। যাদের মাস্টার্স হয় নাই তারা অবশ্যই কী করতে পারেন, মাস্টার্সটাকে সিজিপিএ একটু মডিফাই করে যখন আপনার রেজাল্ট আসবে তখনই আপনি কী করবেন, ওটাকে এডিট করে দেবেন অবভিয়াসলি। ওকে, তার মানে আপনি যদি শর্টলিস্টেড না হন, পরীক্ষা দেওয়ার জন্য এই কাজটা করতে পারেন। আর অবশ্যই আপনি ট্রাই করতে থাকেন। যদি মনে করেন না আপনি জেনুইন অথেন্টিকই রাখবেন, তখন আপনি অনার্সের সিজিপি দিয়ে এক্ষেত্রে যে আপনার ক্যারিয়ার প্ল্যানে যদি কোনো জায়গায় ঘাটতি থাকে সেটাকে ফিল আপ করবে। ওকে, সব ব্যাংক এক না অ্যাকচুয়ালি, এই জন্য একটা বিষয় আসতে পারে। ওকে, পরটা হচ্ছে আই এম অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট বাট নো টাইম টু প্রিপারেশন, দেন হোয়াট টু ডু? তার মানে অনেকে বলে যে আমি প্রাইভেট ব্যাংকে পড়তে চাই, মানে প্রাইভেট ব্যাংকের জন্য পড়তে চাই, কিন্তু আমি টাইম পাচ্ছি না। এক্ষেত্রে আমি বলবো যে আপনি একটা শর্ট টার্ম একটা করতে পারেন, আপনার প্ল্যানিং করতে পারেন। অনেক রকম প্ল্যানিংই করা যায়। তো একসময় এটা বলা থাকে যে আপনার একবার যখন পড়ার থেকে মানুষ বের হয়ে যায়, মানে চাকরিতে ঢুকে যায়, তখন সেটা পড়তে পারে না। বাট আপনি যদি একটু স্রোতের বিপরীতে যেতে পারেন, 2 ঘন্টা করে রাখতে পারেন। কখন? শুক্রবার শনিবার ভালো একটা হেলদি টাইম আছে, 2 থেকে 2.5 ঘন্টা রেগুলার জাস্ট পড়া টাচ রাখলেন আর সেগুলোই দেখলেন, ঠিক আছে, যেটা আপনার দরকার, ম্যাথ আছে, ইংলিশ আছে, এটা একটা কাজ করতে পারেন। তার মানে আপনি একটা টাইম পার ডে একটা লিমিটেড টাইম রাখলেন, না রাখলেও শুক্রবার শনিবার আসছে বা যখন আপনি ফ্রি থাকেন, যে টাইমটা যদি আপনি রাখতে পারেন, একটা ভালো একটা জিনিস হতে পারে। তো এটা সবচেয়ে বেটার হয়। শুক্রবার শনিবার যারা সাধারণত জব থাকে না, আপনারা চেষ্টা করতে পারেন। আমি আবারও বলবো যে একবার যারা জবে ঢুকে তারা কিন্তু আর পড়তে পারে না বা পড়তে তাদের মন চায় না। ওকে, তারা শুক্র শনিবার ছাড়াও আপনি যদি কিছু টাইম রাখতে পারেন নিজের জন্য বরাদ্দ, আধা ঘন্টা, 20 মিনিট, 30 মিনিট, এটা কিন্তু অনেক কাজে। রেগুলার পড়াটা খুবই জরুরি। যদি আপনি প্রতিদিন 10 মিনিটও পড়েন, শুক্রবার শনিবার 2 থেকে 3 ঘন্টা পড়তে পারবেন, কারণ পড়াটা ফ্লো থাকে। ওকে, 3 থেকে 5 years বন্ড সাইন উইল বি প্রবলেমেটিক ফর রিজাইনেশন। অনেকে প্রত্যেকটা ব্যাংকে এখন বন্ড সাইন করায় 3 থেকে 5 বছর, মানে ভয় পেয়ে যায় কী ব্যাপার। তো এটা অনেক বড় একটা ইস্যু হয় না। তো বন্ড সাইন করায়, এটা আসলে প্রত্যেকটা ব্যাংকে এখন একটা ফর্মালিটিস। এটা কি হয়, আপনি যখন ধরেন আপনি টিজিও বা টিএও অথবা অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে আছেন, আপনার ভালো একটা ব্যাংকে এমটিতে হয়ে গেল, তখন আপনাকে ব্যাংক ছাড়বে না, কারণ ব্যাংক আপনাকে এতদিন বেতন দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, ছাড়ার কথাই না। তখন আপনারা তারা বলবে যে আপনি যেতে পারবেন, কিন্তু আপনি এনওসি পাবেন না। এনওসি মানে অনাপত্তিপত্র। যদি অনাপত্তিপত্র নিতে চান, আপনাকে এই পরিমাণ টাকা ম্যাক্সিমাম, মানে ব্যাংকে এটা করে যে যতদিন আপনি কাজ করছেন, যে টাকা নিয়েছেন ওটা ব্যাক করেন বা 50% ব্যাক করেন। তারপর আপনি 1 বছরে ব্যাংকের কাছ থেকে 5 লাখ টাকা বেতন হিসেবে নিলেন, এটাকে তাকে রিটার্ন করতে বলে। আর যদি রিটার্ন না করেন তাহলে এনওসি পাবেন না, ঠিক আছে। এনওসি মানে হচ্ছে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের মতো কাজ ছিল, অনেক ভ্যালুয়েবলস। তাই থাক, এটা অনেক ব্যাংক
করা যায়। তো এটা নিয়ে অতটা চিন্তা করার কোনো কারণ নেই, অনেকভাবে অপশন আছে। তার মানে আপনি এনওসি পাবেন না, বাট কোনো ম্যাটার না, আপনি রিজাইন দিয়ে ওই নতুন আপনার যে প্রতিষ্ঠান সেখানে চলে যাবেন। ওকে, যদি সেটা ভ্যালুয়েবল হয়। পরে যেটা আছে, আই হ্যাভ অনলি 6 মান্থ টু 1 ইয়ার এজ, আমার 1 বছর থেকে 6 মাস বয়স বাকি আছে, আমি কি প্রিপারেশন নিব? অবশ্যই নেবেন, আর একেবারে জানপ্রাণ লাগিয়ে পড়বেন। প্রাইভেট ব্যাংকে সারা বছরই কী থাকে? সার্কুলার থাকে। তো আর পরীক্ষাগুলো খুব শর্ট টাইমে হয়, তার মানে 6 থেকে 1 বছরের মধ্যে আপনি যত পরীক্ষা পারেন দিবেন। আপনার সিজিপিএ যদি চেঞ্জ করে যদি হয় দিবেন, আর যদি অথেন্টিক থাকে অবশ্যই দিবেন, দিয়ে দেন আপনি কী করতে পারেন, অবশ্যই পাবেন আশা করা যায়। 6 থেকে 1 বছরের মধ্যে কমপক্ষে আপনি 20 থেকে 20টার মতো ব্যাংকে আপনি পরীক্ষা দিতে পারবেন, অনেক সার্কুলার আসে। আর প্রাইভেট ব্যাংকস আর লবিং বেসড, ইজ ইট ট্রু? তার মানে কিছু অবশ্যই এটা কিছু ব্যাংক আছে যেটা লবিং বেসড, এছাড়া কয়েকটা ব্যাংক আছে কিছু পোস্ট লবিংয়ে থাকে, বাট ম্যাক্সিমামই আপনার কী হয়, 90% ফেয়ার নিয়োগ হয় প্রাইভেট ব্যাংকে, এটা বলতে পারেন। আমি পুরো শিওর না, বাট আমার যতটুকু মনে হচ্ছে। আই এম নট গুড অ্যাট ইংলিশ, দেন হাউ আই টেক প্রিপারেশন। তার মানে ম্যাথের মধ্যে যাবেন, আপনি কী করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন, যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে সেগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করবেন, আর কোনো বিকল্প নেই। আপনার একটা মাস টানা করেন, যেখানে ওই কাছে আপনি এটাকে সময় বাড়ান। ম্যাথ ইংলিশ আপনার সিমিলটেনিয়াসলি আপনার 60% 40% বা 40% 60% থেকে প্রিপারেশন চালান। ম্যাথ ইংলিশ পারলে চাকরি কনফার্ম আপনার। ওকে, এটা হচ্ছে আমার যে ভাইরাল যে আপনার যে কোশ্চেনগুলো ছিল সেগুলো। আরও অনেক কোশ্চেন আছে, আমার মনে আসতেছিল না, আমি এটাই লিস্ট করছি। ওকে, যদি আমি পরের পার্টটায় যাই, এই প্রিভিউটা চলে গেল আপনার। ওকে, পরেরটা হচ্ছে আপনার ব্যাংক ক্রাইটেরিয়া। আমি 7টা ক্রাইটেরিয়া ক্যাটাগরি করে রাখছি বেসড অন, যদি আমি একটু নিচের দিকে আসি, এই যে এখানে বলছে ব্যাংকস আর ডিভাইডেড বেসড অন, আমি অ্যাকচুয়ালি ভাগ করছি আমার পার্সোনাল অবজারভেশন থেকে। বেসড অন দিস তারা সার্কুলার দেয়, তারা যে পরীক্ষার যে প্যাটার্ন অথবা ইন্টারনাল যে রিক্রুট করে সেটার উপর ভিত্তি করে। 7টা না, অ্যাকচুয়ালি 6টা ক্রাইটেরিয়া করছি, আমি একটা বাদ দিয়ে দিচ্ছি পরে। পার্সোনাল অবজারভেশন এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রুথ না, এখন পর্যন্ত আমার চোখে যতটুকু পড়ছে ততটুকু, এটা সহজে বোঝার জন্য, কারণ এই 6টা ক্যাটাগরির পরীক্ষার প্যাটার্ন কিন্তু পুরোই আলাদা। ওকে, প্রথম ক্যাটাগরিতে আমি যেটা রাখছি সেটা হচ্ছে আমার রেগুলার সার্কুলার যারা দেয়, বছরে সার্কুলার আসেই, কিছু কিছু ব্যাংকে 2 বছরে একবার আসে, সেক্ষেত্রে তাদেরটা ইয়ারলি কাউন্ট করে তারা। ওকে, তার মানে এখানে ম্যাক্সিমাম সার্কুলার ইয়ারলি বেস, অর্থাৎ বছরে একবার আসে, সার্কুলারগুলো ভালো মানের। ওকে, তো এটাকে আমি রেগুলারে রাখছি বা ক্রাইটেরিয়াকে রাখছি। কে কে আছে? ব্যাংক এশিয়া, 2 নম্বর আছে ট্রাস্ট বাংলা ব্যাংক, 3 নম্বর আছে মধুমতি ব্যাংক, 4 নম্বর প্রিমিয়ার ব্যাংক, 5 নম্বর যমুনা, 6 নম্বর মেঘনা ব্যাংকের সার্কুলার সাধারণত এমটিওতে আসে, আর খুব রেয়ার আছে আপনার মার্কেন্টাইল ব্যাংক সেম। তা এগুলোকে আমি ইয়ারলিতে কাউন্ট করছি, কারণ 2 থেকে 3 বছর পর একবার আসে। তারপর হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, তারপর হচ্ছে সিটি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংকের সার্কুলারগুলো সাধারণত 2 বছর বা 1.5 বছর পর পর আসে, অনেক পোস্টে আসে। তারপর হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউসিবি যেটাকে বলা হয়, ঢাকা ব্যাংক, অন ব্যাংক, এবি ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এইখানে একটু প্রশ্ন থাকে যে এই পোস্টের সার্কুলারগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চায়। আমি জেনারেল কোনো এটার পাইনি এখনও, আপনার যে নর্মাল ব্যাংকের মতো পাইনি, বা আপনি যদি সীমান্ত ব্যাংক বলেন, সীমান্ত ব্যাংকের সার্কুলারগুলো আমি জেনারেল পাইনি, সব এক্সপিরিয়েন্স বেসড। ওকে, কমিউনিটি ব্যাংক, সীমান্ত ব্যাংক, এই সার্কুলারগুলো মূলত তাদের জন্য, যেটা আমি বললাম যে আপনার বিজিপি আর পুলিশ বাহিনীর জন্য ম্যাক্সিমাম সংরক্ষণ থাকে, অথবা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের জন্য। তো মিডল্যান্ড ব্যাংকের সার্কুলার যেহেতু ছোটো আকারের ব্যাংক, আমি তেমন কোনো সার্কুলার আমার চোখে পড়ে নাই, এটা ইন্টারনাল নিয়োগ, এই জন্য আমি নট ওকে লিখছি। যেখানে নট ওকে লেখা আছে সেটা হচ্ছে ইন্টারনাল নিয়োগ। ওকে, পরেরটা যদি আমরা দেখি, ওকে 1 নম্বর ক্যাটাগরিতে আমি 21টা ব্যাংক রাখছি। 21টা ব্যাংকের মধ্যে আপনার এইভাবে মানে সাধারণত 1 থেকে 2টা বাদে সবগুলো জেনারেল রিক্রুটমেন্ট হয়। ওকে, 2 নম্বর যে আমি ক্যাটাগরি সেটা হচ্ছে রিক্রুটমেন্ট থ্রু বিডি জবস। এখন পর্যন্ত যেটা চলমান আছে, এটা ভবিষ্যতে হবে কিনা আমি জানি না, এই জন্য আমি লিখে রাখছি। অথবা বলতে পারেন যে আপনার রেপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক অথবা এজন, এই ক্ষেত্রে রিক্রুটমেন্টটা একটু ভিন্ন। ওকে, এক্ষেত্রে কী হয়, কুইজ হয়, রিটেন, ভাইভা, দেন রিক্রুটেড। এখানে একটা জিনিস বলবো যে এখানে একটা মিস্টেক হয়েছে, যে এই টাইপের সার্কুলার যে 1 নম্বর যে ক্যাটাগরি ছিল এক্ষেত্রে আগে রিটেন হবে, তার সাথে কি এমসিকিউ প্লাস রিটেন কম্বাইন, ভাইভা দেন রিক্রুটেড। কিছু কিছু ব্যাংক 2টা ভাইভা নেয়, শেষ। কিন্তু আমরা যে 2 নম্বরটাই দেখি, 2 নম্বরের ক্ষেত্রে আগে আপনার কুইজ নেবে, যেটার উপর আমি একটা টিউটোরিয়াল রাখতেছি ভলিউম 4 মধ্যে বা 3 মধ্যে। দেন আমি রিটেন ভাইভা সাধারণ ব্যাংকের মধ্যে হয়, রিটেনের মধ্যে এমসিকিউ প্লাস রিটেন কম্বাইন থাকে, দেন ভাইভা। কিছু কিছু ব্যাংক 2টা ভাইভা নেয়,
এই ক্ষেত্রে এই 3টা প্রতিষ্ঠানই আমার চোখে পড়ছে, এনসিসি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক। আর এখানে দেখা গেল যে 3টা পোস্ট কিন্তু লোয়ার বা জুনিয়র পোস্ট নিয়ে অনেক বিস্তারিত আলোচনা সামনে আমরা করব। এই 3টা যে Berries.com রিক্রুট করে সেটা হচ্ছে লোয়ার পোস্ট, টিজিও, টিএও বা অ্যাসিস্ট্যান্ট অফিসারের পোস্টগুলোই তারা রিক্রুটেড করে এই ক্যাটাগরিতে। আর অনেক সার্কুলার, সাধারণত স্ট্যান্ডার্ড ব্যাংকের সার্কুলারগুলো দেখা গেছে, এমটিবি বা মিউচুয়াল ট্রাস্টের সার্কুলার দেখা গেছে, আর এনসিসি ব্যাংকের সার্কুলার প্রত্যেক বছরই আসে, এইভাবে আসে। ওকে, আমি আবারও বলবো এটা কিন্তু আপাতত ইনফরমেশন ভিত্তি করে। ওকে, ভবিষ্যতে হতে পারে, কারণ এখন Berries.com আর ইজন কিন্তু অনেক রিক্রুটমেন্ট করতেছে। ওকে, 3 নম্বর ক্যাটাগরিতে আমি যেটা রাখছি সেটা হচ্ছে মোস্টলি ফলো বা গভর্নমেন্ট বেসিস, অল আর শর্টলিস্টেড। তার মানে এই 3টা ব্যাংক আছে যারা সবাইকে শর্টলিস্ট করে, সবাই পরীক্ষা দিতে পারে, আর সরকারের নিয়ম মেনে চলে, কোনো টাকা পয়সা লাগে না। খুবই ভালো একটা জিনিস। তবে এটা লক্ষ্য করলে দেখা যায় 3টা ব্যাংক পূর্বে সরকারি ছিল, আমি যতটুকু জানতে পারি, পরে এটাকে প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে দেওয়া হয়, কিন্তু তাদের রিক্রুটমেন্টটা সরকারের মতো রয়ে গেছে। পূবালী ব্যাংক অত্যন্ত ভালো একটা ব্যাংক, উত্তরা ব্যাংক যথেষ্ট নামসম্পন্ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বিসিবিএল। 3টা ব্যাংক এমসিকি হয়, দেন এমসিকি কোয়ালিফাই করলে লিখিত কোয়ালিফাই করলে ভাইবা। খুব সুন্দর সিস্টেম, সরকারের মতো। আপনি যদি এমসিকিউতে বাদ পড়েন দেন আপনি লিখিত পরীক্ষা দিতে পারবেন না, তার মানে 3টা ধাপ আপনাকে ক্রস করতে হবে। এই 3টা ব্যাংকই আমার চোখে পড়ছে সরকারি সিস্টেম, এটা আমি ক্যাটাগরি 3-এর মধ্যে রাখছি। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ক্যাটাগরি 4, এখানে আমি শুধু ইসলামিক ব্যাংকগুলোকে রাখছি। আপনার অল ইসলামিক ক্যাটাগরিজ আর ফলোইং সেম রুলস, তার মানে তাদের একই সিস্টেমে তারা চলে। আর প্রত্যেকটা ইসলামিক ব্যাংক কিন্তু ডাইরেক্ট কী হয়, আপনার পিও নিয়োগ দেয়, আপনার প্রবেশনারি অফিসার নিয়োগ দেয়, আর স্যালারি অনেক হাই। এইসব ব্যাংকে অত্যন্ত হাই সিজিপিএ লাগে, আর টিকা খুবই টাফ, বলে দিলাম কিন্তু হাই সিজিপিএ আর অত্যন্ত ডিফিকাল্ট। এদের ক্যারিয়ার প্ল্যানটা যথেষ্ট পরিমাণে টাফ অন্যান্য যে কোনো ব্যাংক থেকে। এই ক্ষেত্রে তাদের প্যাটার্নটা হচ্ছে রিটেন, যেখানে এমসিকিউ প্লাস রিটেন, দেন ভাইবা, দেন রিক্রুটেড। তাদের রিক্রুটমেন্টটা সহজ, কিন্তু এখানে টিকাটা খুবই কঠিন শর্ট লিস্টের মধ্যে। কারা কারা আছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক। এখানে নট ওকে লেখা দেওয়া আছে। এই ব্যাংকটাকে আমি ব্যক্তিগতভাবে অনেকটা ভালো পছন্দ মনে করি না, কারণ তারা অত্যন্ত পরিমাণ দেখা গেল যে লিকুইডিটির অভাব আছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের সার্কুলার আমি একবারই দেখছি, হয়তো 2 থেকে 3 বছর পরে একবার আসে। আল আরফা ইসলামী ব্যাংক, প্রত্যেকটা ইসলামী ব্যাংক ভালো, শুধুমাত্র আপনার এই যে আইসিবি ইসলামী ব্যাংকটা ছাড়া। তো ইসলামী ব্যাংকগুলোর টিকা খুবই টাফ, এখানে মারাত্মক কম্পিটিশন হয়, স্যালারি অনেক হাই, প্রত্যেকটা পোস্টের স্যালারি অনেক হাই। ওকে, শুধুমাত্র এটা ছাড়া। ওকে, তাহলে আমরা যদি নিচে নামি একটু, আমি ক্যাটাগরি 5-এ রাখছি হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার একেবারে গণমানুষের সার্কুলার হিসেবে পরিচিত জুনিয়র। এখানে সাধারণত যেটা দেখা যায় 1 বছরে 5 থেকে মানে 3 থেকে 5 বা 7 বারও সার্কুলার আসে, মোস্টলি লোয়ার পোস্ট, রিলেশনশিপ অফিসার, ট্রানজ্যাকশন অফিসার, জুনিয়র অফিসার। এক্ষেত্রে আপনার আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্টার্ন ব্যাংক, 3টা পোস্টে একটা লোয়ার ক্যাটাগরি। ম্যাক্সিমাম যারা থাকে তারা কি করে, এই পদগুলো ছেড়ে ভালো সার্কুলার চায়। এখানে যারা আসে তারা জাস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আসে, ঠেকাই পড়ে আসে, পেটের দায়ে আসে। তো এই 3টা পোস্টগুলোকে অ্যাভয়েড করে চলবে, সারা বছরই পাবেন আপনারা। ওকে, বেশি একটা টিকতে পারে না, ঠিক আছে। যে স্টার্ন ব্যাংকের কথা বললাম সেটা এটা। ওকে, এটার মধ্যে টিকা খুবই টাফ, আল্লাহ জানে কাদের নেয়, আমি এটা নিয়ে অনেকবার আলোচনা করলাম, তারপরও দরকার নেই, আপনি বাদ দিয়ে দেন, ঠিক আছে। তবে ইস্টার্ন ব্যাংক, আইএফসি ব্যাংকের সার্কুলার কিন্তু পিও মানে এমটিওর সার্কুলার কিন্তু আসে, ব্র্যাকের কিন্তু ইয়ং লিডার, ইস্টার্ন ব্যাংক কিন্তু ইয়ং লিডার আসে, এগুলো কিন্তু হাইলি ভ্যালুয়েবল পোস্ট। এমটিও ইয়ং লিডার কিন্তু এমটিও ক্যাটাগরির পোস্ট, একটু পরে দেখাবো অবশ্যই, বাট জুনিয়র পোস্টগুলোকে অ্যাভয়েড করবেন, সুবিধার না। ওকে, আমি 6 নম্বর ক্যাটাগরিতে রাখছি আপনার, সেটা হচ্ছে যে অনলি দ্য ফরেনার ব্যাংক। লিখছি কি, অল ফরেন ব্যাংকস আর অ্যান্ড সার্কুলেটিং জেনারেল অ্যাকসেপ্টিং 3 or 4, 2-3টা ছাড়া কেউ সার্কুলার দেয় না। তার মানে মোস্টলি রিকোয়ার্ডেড ইন্টারনাল বেসড, তার মানে সবাই কী করে, আপনার ইন্টারনালভাবে রিক্রুট করে থাকে, তার মানে সার্কুলার ছাড়াই ভিতর থেকেই নেয় তারা। যেমন কে আছে, সিটি ব্যাংক এনে, যেটা ইউএসের ব্যাংক, নট ওকে মানে সার্কুলার তারা দেয় না, ওপেনলি কোনো সার্কুলার তারা দেয় না, আমি দেখি নাই। ওকে, কমার্শিয়াল ব্যাংক অফ শ্রীলঙ্কার, এটা সার্কুলারটা দেখা যায় Berries.com-এর মধ্যে নেয়, সীমিত পরিসরে তারা ক্যান্ডিডেট নেয়। হাবিব ব্যাংক লিমিটেড, পাকিস্তান, নট ওকে, আমি আমার চোখে পড়ে নাই, ইন্টারনাল নিয়োগ হয়। HSBC অত্যন্ত ভালো ব্যাংক, কিন্তু আমার সার্কুলার আমার চোখে পড়ে নাই, এটা নট ওকে দেওয়া। ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, নট ওকে, আমি সার্কুলার পাইনি এটার। স্ট্যান্ডার্ড ব্যাংক চার্টার্ড ব্যাংক, এটা সার্কুলার আসে, অত্যন্ত হাই স্যালারিড আর খুব রেয়ার আসে।
অত্যন্ত ভালো প্রতিষ্ঠান। স্ট্যান্ডার্ড ব্যাংকের স্যালারি অনেক হাই। ওরিয়েন্টাল ব্যাংকের এটা সাউথ কোরিয়া বেসড, এটা সার্কুলার প্রত্যেক বছরই আসে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা সার্কুলারও প্রত্যেক বছর আসে। লাস্টে আল ফালাহ ব্যাংক লিমিটেড, এটা সার্কুলারটা আমার চোখে পড়ে নেই। অর্থাৎ আমি 3 থেকে 4 বছর অবজারভেশনে যা যা দেখলাম তাই বললাম। মূলত এরকমই আপনার লুপ আকারে ঘটে। তার মানে 2-3টা ব্যাংক ছাড়া ম্যাক্সিমাম সার্কুলার দেয় না। এই 6টা ক্যাটাগরিতে আমি অ্যাকচুয়ালি ব্যাংকগুলোকে রাখছি, আর এটা আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সের আলোকে আমি বললাম। ওকে, আশা করি ব্যাংকের যে বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে ব্যাংক আসলে যাওয়ার আগে ব্যাংক সম্বন্ধে আপনার ধারণা নেওয়াটা উচিত। ওকে, তাহলে ব্যাংক ক্যাটাগরিতে আমরা আলোচনা গেল। 3 নম্বর আলোচনা হচ্ছে অল দ্য ডিজাইনেশন। সাধারণত ব্যাংক অনেক ধরনের পোস্ট অফার করে থাকে। মানুষ কনফিউশন থাকে যে আসলে যারা নতুন তারা আসলে কোন পোস্টে অ্যাপ্লাই করবে, বা আসলে কি প্রাইভেট ব্যাংকে কত পোস্ট আছে এটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানে না। ওকে, প্রাইভেট ব্যাংক সাধারণত 2 ক্যাটাগরির সার্কুলার দেয়। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স সহ, আর একটা এক্সপিরিয়েন্স ছাড়া। যেহেতু ম্যাক্সিমাম জব হোল্ডার যারা যারা চাকরি করতে ইচ্ছুক এক্সপিরিয়েন্স ছাড়া, তাদের ক্ষেত্রে একরকম চিন্তা হবে। আর যারা অলরেডি চাকরি করতেছে স্থান ভেদে বা আপনার বয়স ভেদে 1 থেকে 15 বছর পর্যন্ত কী হয়, এক্সপিরিয়েন্সের ভিত্তি করে আপনি অনেক বড় পোস্টে ঢুকতে পারবেন। শুধুমাত্র ব্যাংকিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এমন কোনো নিয়ম নেই, থাকলে বেটার। ওকে, এখানে যে পদগুলো দিছি এটা কিন্তু মানে হায়ারার্কি, তার মানে উপর থেকে নিচের দিকে যায়। এর উপরে নেওয়ার সম্ভাবনা একেবারে কম। ভিপি এর উপরে কিন্তু পদ আছে, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট, তারপর হচ্ছে এমডি, আরও কিন্তু আছে, বাট সেগুলো রিক্রুটমেন্ট হয় না সাধারণত। তাহলে এখানে আমার অবজারভেশনে যেটা আসছে সেটা ভাইস প্রেসিডেন্ট বা ভিপি, 12 থেকে 15 বছর এক্সপিরিয়েন্স, ভিপি, জাস্ট জানার উদ্দেশ্যে আমি দিছি, সবাইকে জানতে হবে এমন কোনো নিয়ম নেই। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, তার মানে পদগুলো কিন্তু সিরিয়ালি, একটা কিন্তু ব্রেক করা যাবে না, ঠিক আছে? প্রত্যেকটা ব্যাংক কিন্তু এটা ফলো করে, হয়তো নাম আলাদা আলাদা থাকে। তারপরে এভিপি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, অভিজ্ঞতাগুলো এরকম থাকে সাধারণত। এফএভিপি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এসপিও সিনিয়র প্রিন্সিপাল অফিসার, পিও প্রিন্সিপাল অফিসার। পিও বলতে কিন্তু প্রবেশনাল অফিসারকে বোঝানো হয়, বাট এটা কিন্তু অত্যন্ত উপরের পদ। পিও কিন্তু একেবারে নিচের পদ না, অ্যাকচুয়ালি এই ক্যাটাগরি থেকে অনেক নিচের পদ পিও। ওকে, প্রবেশনার বলতে কিন্তু এই জায়গায় ওই যে সে প্রবেশনার পদ বলতে এসও এর নিচে অবস্থান করে, যেটা আমরা বলতেছিলাম, যেখানে অভিজ্ঞতা লাগে না। বাট প্রিন্সিপাল অফিসার কিন্তু অভিজ্ঞতা লাগে 5 থেকে 8 বছর। এসও মানে সিনিয়র অফিসার, 4 থেকে 6 বছর অভিজ্ঞতা লাগে। আর সিনিয়র অফিসারের নিচে কিন্তু হচ্ছে পিও, খেয়াল রাখবেন এটা। যেও জুনিয়র অফিসার, যেখানে 1 থেকে 2 বছর লাগে। কিছু ব্যাংক আছে, সাম ব্যাংকস হোল্ড জেও মানে জুনিয়র অফিসার গ্রেটার দেন এও, অ্যাসিস্ট্যান্ট অফিসার। কিছু ব্যাংক এও গ্রেটার দেন জেও। কিছু ব্যাংক জিওকে প্রিফার করে উপরের দিকে, কিছু ব্যাংক এওকে প্রিফার করে উপরের দিকে। ওকে, এও অ্যাসিস্ট্যান্ট অফিসার 1 থেকে 2 বছর, যেটা সেম কথাই লিখলাম। তার মানে জেও অথবা এও, এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। দুটো পোস্ট কোনো ক্ষেত্রে কম বেশি হয়। ওকে, প্রত্যেকটা কিন্তু এক্সপিরিয়েন্স বেস, উইদাউট এক্সপিরিয়েন্স আপনি হোল্ড করতে পারবেন না। শুধুমাত্র আমার চোখে দেখা ইসলামী ব্যাংকের যে সার্কুলার দেখছিলাম সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে ডাইরেক্ট নিয়োগ দিচ্ছে তারা, জুনিয়র ক্যাটাগরি হিসাবে। ওকে, গেল। এই প্রত্যেকটা পোস্ট হচ্ছে এক্সপিরিয়েন্স ছাড়া এখানে ঢুকতে পারবেন না। ওকে, সাধারণত যারা জব ক্যান্ডিডেট তারা কিন্তু তাদের কোনো অভিজ্ঞতা থাকে না, উইদাউট এক্সপার্টাইজ বা এক্সপিরিয়েন্স বা ফ্রেশার জব বলা হয়। এক্ষেত্রে প্রাইভেট ব্যাঙ্কগুলো যে পোস্টগুলো রাখছে সবার উপরে এমটিও আসে, যেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার। এটার নাম আলাদা আলাদা থাকে, কেউ ইয়ং লিডার বলে, কেউ ফিউচার লিডার বলে, কেউ ইউথ লিডার বলে। তো এখানে লেখা আছে যে যদি এমটি হিসাবে আপনার রিক্রুটেড হন, আপনি অবশ্যই ইন ফিউচার সবচেয়ে উপরের পদের দিকে আপনি যেতে পারবেন যদি আপনার প্রমোশন স্মুথ থাকে। তাহলে আপনার অ্যাট দ্য এন্ড অফ ইয়োর জব ক্যারিয়ার ইউ উইল বি ডিএমডি বা এমডি হতে পারবেন স্বাভাবিক। 1 বছর পর আপনাকে দিবে হচ্ছে সিনিয়র অফিসার। কিছু ব্যাংক এমটিও দেয় না, তারা পিও দেয় বা প্রমোশনাল অফিসারে দেয়। 1 বছর পর আপনাকে এক্সিকিউটিভ অফিসার বা সিনিয়র অফিসারের পোস্ট দিবে। ওকে, তারপর টিজিও, যেটাকে বলে ট্রেনি জুনিয়র অফিসার, যেটা বললাম যে সেম। কিছু অফিসার কিন্তু কিছু ব্যাংক টিজিও গ্রেটার দেন টিএও মানে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কাউন্ট করে। কিছু ব্যাংক ট্রেনি অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসারকে টিজিও থেকে প্রিফার বেশি করে। এটা কিন্তু ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। 1 বছর পরে আপনাকে জুনিয়র অফিসার দিবে, ট্রেনিংটা বাদ যাবে, স্যালারিটা বেড়ে যাবে। টিএও ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, সেম কথা লেখা এখানে, আশা করি বুঝতে পারছেন। 1 বছর পর অ্যাসিস্ট্যান্ট অফিসার হবে। একটা পদ কিন্তু মিসিং আছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিস মানে অফিসার যে ক্যাটাগরিটা, অফিসার যেটা বলা হয় ব্যাংকের
তো অফিসার কিন্তু আপনার এই যে জুনিয়র অফিসারের পরে অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট অফিসারের পর কিন্তু অফিসার হবেন, অফিসারের পরটা কিন্তু বরাদ্দ থাকে। ওকে, যে ট্রাস্ট ব্যাংকের কথা বলি যেখানে আমি অবস্থান করতেছি, সেখানে কিন্তু আপনার যে ক্রাইটেরিয়া টিজিওকে কিন্তু টিও থেকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। তার মানে যদি আপনি টিজিও হিসেবে জয়েন করেন, তারপর হবে জুনিয়র অফিসার, তারপর অফিসার। বাট যদি আপনি টিএও হিসেবে জয়েন করেন, তাহলে আগে আপনি হবেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার, তারপর হবেন জুনিয়র অফিসার, তারপর কিন্তু আপনার অফিসার। তার মানে দেখা গেল যে এই টিজিও থেকে এক ধাপ নিচে কিন্তু টিএও, কিছু ব্যাংকে আবার টিএও এক ধাপ উপরে টিজিও, এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। আচ্ছা, এখানে এইসব পোস্ট ছাড়াও কিছু নন মেজর পোস্ট আছে যেটা আমার কাছে মনে হলো যে ইগনোরেবল, তার মানে প্রয়োজন ছাড়া ঢুকবেন না। ইনভলভিং টার্গেট, ক্লায়েন্ট অ্যাকুইজিশন, মানে ক্লায়েন্ট খুঁজতে লাগে, কার্ড বিক্রি করতে লাগে, কল সেন্টারের চাকরি, কন্ট্রাকচুয়াল বেসিস, প্রত্যেকটা জিনিস বা ফিল্ড অফিসার, এগুলো কি সরাসরি ইগনোর করবেন যদি আপনার ভালো অপশন বা বয়স থাকে, কারণ এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রেশারাইজ জীবন থাকবে না অ্যাকচুয়ালি। ব্যাংকে চাকরি যারা খুবই বিরক্ত বোধ করে এই সব পোস্টের জন্য, আর এগুলো কিন্তু প্রচুর রিক্রুট হয়, বিনা প্রতিদ্বন্দ্বে আপনাকে চাকরি দেবে, কিন্তু এখানে চাকরি করাটা খুবই টাফ। ট্রাই টু অ্যাভয়েড দিস টাইপস অফ জব। কী কী পোস্ট আছে? বিজনেস অফিসার, এগুলো থেকে অনেক খুশি হয়, কিন্তু আপনার খুশি হওয়ার কোনো কারণ নেই। তো বিজনেস অফিসারের মধ্যে আপনাকে ফিল্ড ওয়ার্ক প্লাস ডেস্ক দুটোই হতে পারে। রিলেশনশিপ অফিসার, অনেকে এই জিনিসগুলো খুশি হয় কিন্তু দেখলে, কী না কী জানি মনে করে, বাট এটা কিন্তু কম্বাইন থাকে, ফিল্ড জব আর ডেস্ক জব দুটার কম্বিনেশন। ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার, যেটা আপনার আইএফআইসি ব্যাংক সারা বছর সার্কুলার দেয়, অ্যাভয়েড করবেন সরাসরি, এগুলো ভালো সার্কুলার না। আপনার স্যালারি অনেক বেশি থাকলেও এগুলোকে অ্যাভয়েড করবেন, আপনাকে ফিল্ডে কাজ করতে হবে সরাসরি, বলে দিলাম। এটা কিন্তু অনেকটা টার্গেট বেসড, ফিল্ড ওয়ার্কও হয়, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট থাকে না এখানে। ফিল্ড অফিসার, কিছু কিছু ব্যাংক এটা লোন কালেকশন করতে লাগে, খুবই কষ্টের কাজ। কিছু পোস্ট আছে কার্ড বিক্রি, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বিক্রি করতে লাগে। ওকে, এগুলো অ্যাভয়েড করবেন। কল সেন্টারে চাকরিটা করতে পারেন, বাট আপনাকে কিন্তু ডে অথবা নাইট যে কোনো শিফটে আপনাকে বসাতে পারে। এটা নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন, বাট এই কাজটা কিন্তু কষ্টের। ওকে, সেলস জবে আপনাকে ডাইরেক্ট প্রোডাক্ট বিক্রি করতে হবে সরাসরি, আপনার সেল, খুবই জঘন্য একটা ডিপার্টমেন্ট। তারপরও অপশন না থাকলে দেখতে পারেন, আমার কাছে মনে হলো এই সবগুলো অ্যাভয়েড করবেন, সরাসরি উপরের পোস্টগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। যদিও আপনার অ্যাসিস্ট্যান্ট অফিসার হোক বা টিএসি হোক, এগুলো যথেষ্ট ভালো, এগুলোতে একটা মর্যাদা আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত, বাট এই পোস্টগুলোর মর্যাদা একেবারেই কম, ব্যক্তিগত অবজারভেশন। ওকে, আমাদের এই ডিজাইনেশন পোস্টটা গেল। 4 নাম্বার এক্সপিরিয়েন্স আর ফ্রেশার, যেটা আমি বললাম এইমাত্র। ওকে, পরে যেটা বিষয় আছে শর্ট লিস্টেড ক্রাইটেরিয়া, যেটা সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। ওকে, তার মানে শর্ট লিস্টেড টেকনিক্স বেস অন দ্য ইউনিভার্সিটি সিজিপি অ্যান্ড সাবজেক্ট, এটা নিয়ে অনেক বিস্তারিত একটা ডিসকাশন সামনে আছে, আমি দেখব। বিফোর দ্যাট ইউ need fill the criteria of bank application form, maximum bank follow some criteria any candidate। তার মানে 8টা যে ধাপ আছে সেটা কিন্তু ফলো করে। এই 8টার ধাপ অনেকে ঠিকঠাক মতো না করার কারণে তারা ভালো সিজিপি নিয়ে বাদ হয়, অথবা কোনো না কোনো তাদের ভুলগুলো হয়েই থাকে। ওকে, পার্সোনাল ইনফরমেশন এখানে বলার কিছু নাই, এর মধ্যে অ্যাড্রেসটা ভাইটাল, এটা অলরেডি ডিসকাসড, আপনারা অবশ্যই দেখে নেবেন কী কী বলছে সেখানে। এডুকেশন রিকোয়ারমেন্ট এখানে কিছু বলার নেই, বাট এটাই কিন্তু মোস্টলি হাইলাইটার যেটাকে বললাম, এটা সুন্দরভাবে ফিল আপ করবেন। 3 নম্বর যে ধাপটা আমি যেটা বললাম যে প্রফেশনাল সার্টিফিকেট যদি থাকে, কি সিএ, আইসি, এমএ, সিমা, এফসিএ, এটা কি লিখছি, এক্সট্রা এনি সার্টিফিকেট রিলেটেড এডুকেশন, লেখাপড়ার বাইরে বা লেখাপড়ার ভিতরে থাকলে এটা অত্যন্ত পরিমাণে আপনার ইফেক্টিভ ফর দ্য ব্যাংক জবস। ওকে, আরও অনেক সার্টিফিকেট থাকতে পারে, এটা এক্সট্রা ভ্যালু দেবে আপনাকে। এমপ্লয়মেন্ট, যদি আপনি কাজ করে থাকেন কোথাও, প্রেজেন্ট ওয়ার্কিং স্পেস, আর এখানে আমি ইন্টার্নটাকে কিন্তু ভাইটাল বলছি, ইন্টার্ন অবশ্যই আপনি এমপ্লয়মেন্টে অ্যাড করবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ইন্টার্ন অথবা থিসিস যেটাকে আমরা বলি অ্যাড করে দিবেন, এটাই আপনার প্রোফাইলকে ভারী করবে, কিন্তু অনেকে এই কাজটা করে না। তার মানে আমি ব্যক্তিগত বলবো, যদি আপনাদের প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স না থাকে, অনেকে টিউশন দিয়ে দেয়, টিউশনটা অ্যাভয়েড করতে পারেন, বাট ইন্টার্নটা দিবেন। টিউশনতে লাভ নেই আসলে, ঠিক আছে? এমপ্লয়মেন্ট বলতে টিউশনকে বোঝায় না, অনেকে দেয় শখের ঠেলায়, বাট এটা অ্যাভয়েড করবেন। কাজ থাকলে অবশ্যই দিবেন। ওকে, অনেকে একটা প্রশ্ন থাকে যে আমি যে কাজ করতেছি, আমি তো এনওসি নিয়ে আসতে পারবো না, সেক্ষেত্রে আপনি ভাইবা বলে বোঝাবেন আপনার যেটা আসে। এরকম হতে পারে যে ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে 6 মাস চাকরি করলেন, আপনাকে ভাইবা প্রশ্ন করলো, আপনার এনওসি তো নাই, তখন আপনার মতো বোঝাবেন যে ওখানে অনেক কাজের সমস্যা, স্যালারি কম, হ্যান ত্যান, এটা
এই জন্য আমি এখান থেকে চলে আসতেছি, বা আমাকে অ্যাকচুয়ালি যেভাবে আমার সম্মান পাওয়া উচিত আমাকে দিচ্ছে না। আমি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে বেটার অপশন আছে, তাই আমি সুইচ করছি, এভাবে বলবেন। তার মানে আপনার কি হবে, এমপ্লয়মেন্টটাও শো হচ্ছে, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি জাস্ট আপনি যে কাজ করছেন সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাতে শেয়ার করবেন, সত্য কথা বলবেন। ওকে, আর ইন্টার্নটা থাকলে অবশ্যই দিবেন, থিসিস থাকলে দিবেন। ওকে, এক্সপার্টাইজ যেটাকে বলা হচ্ছে কম্পিউটার স্কিল অবশ্যই দিবেন। অনেকের মধ্যে একটা ধারণা কাজ করে আমি এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট পারি না, বুঝি না, আমি দিব না। আপনি অবশ্যই দিবেন, ঠিক আছে? এটা ভাইবোর্ডে কখনো প্রশ্ন করে না। আপনি শিখে নেবেন, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট শিখতে কিছুই লাগে না। আপনি 1 মাস দেখলে আপনি ইউটিউব থেকে শিখে নিতে পারবেন। তার মানে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট আরও যে কাজগুলো আছে, মানুষ যেহেতু কম্পিউটার লারে, মোবাইল লারে, এগুলো পারার কথা, যা যা পারেন, ঠিক আছে? আমি সাধারণত পিটুলের মধ্যে বলি এগুলো। আপনার যদি এক্সট্রা কোনো দক্ষতা থাকে বলে, আমি ফটো এডিটিং, ভিডিও এডিটিং যা আছে দিবেন। ওকে, মানে ব্রাউজিং যেটাকে বলা যায়, ব্রাউজিং বলতে কি আমরা যে ইন্টারনেট লারি সেটাকে বলা হয়, এগুলো অ্যাড করে দিবেন। এটা আপনার এক্সট্রা একটা কী করে, ভ্যালুয়েশন অ্যাড করে। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা হচ্ছে আপনার রেফারেন্সের মধ্যে অলরেডি ডিসকাস করছি। দুজন এটা কালেক্ট করবেন। কী কালেক্ট করবেন, রেফারের পার্সনের নাম, তার পদ, ডিজাইনেশন, তার প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস, সে কোথায় চাকরি করতেছে সে অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার, তার জিমেল নাম্বার, তার বাবা মার নাম্বার। বাবা মার নাম্বারটা হাস্যকর হলো, আমি অনেক ব্যাংকে দেখছি আপনার যে রেফারেন্সের বাবা মার নাম চাচ্ছে, খুবই হাস্যকর। পারলে বাবা মার নাম্বারটাও নিয়ে নেবেন, যদিও চায় না, ম্যাক্সিমাম ব্যাংক চায় না, কিন্তু কয়েকটা ব্যাংক চায়, স্টার মার্ক দেওয়া ছিল। সো এটা একটা ভাইটাল। তো যদি না পান, বাবা মার নামটা যদি না পান, এতটুকু অ্যাটলিস্ট কালেক্ট করবেন, কারণ এগুলো চাইবে আপনার কাছ থেকে। ওকে, এক্সট্রা কারিকুলার, এটাও অনেকে ভুল করে। আমি যেটা বললাম যে কিছু ফিল্ডগুলো ফিল আপ করে না, এটা অবশ্যই করবেন। এটা একটা চোখ বন্ধ করে দিবেন যতটুকু পারেন। স্পোর্ট এগুলো সবাই জানে, বাট অ্যাড করে না। কালচারাল, এনি আদার ফ্যাক্ট যেটাকে বললাম, যে ট্যাগলাইন থাকলে, ক্যারিয়ার অবজেক্ট থাকলে সেগুলো অ্যাড করে দিবেন। সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে যে যেটার কারণে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে না, ঠিক আছে? সব ঠিক আছে, এমন কিছু কিছু ব্যাংক এতটাই পরিমাণে অর্ডার, এতটাই পরিমাণে বাজেট রিকোয়ারমেন্ট চায়, ছবি, তারপর সাইজ, সার্টিফিকেটের কেবি এত পিক্সেলের মধ্যে থাকতে হবে, এত হাইটের মধ্যে থাকতে হবে। এটা নিয়ে আমি অনেক প্রায় ডিসকাস করে থাকি। তারপর এটার উপর আমি একটা গ্রেট একটা টিউটোরিয়াল করব, যাতে করে ভবিষ্যতে আপনাদের কোনো সমস্যা না থাকে। কারণ যখন আর এডিটের বিষয় থাকে, অনলাইন বেস কিছু সেগমেন্ট আছে, সেখানে আসলে টিউটোরিয়াল স্যাটিসফাইড না, কোনো না কোনো প্রবলেম থাকে। আর সবচেয়ে বেস্ট হয় যে আমরা যেটা বলে থাকি অ্যাডোবি ফটোশপ, কারণ অ্যাডোবি ফটোশপে আমার প্রবলেম হচ্ছে যে এটা পেড সফটওয়্যার। ওকে, যার কারণে অনেকে মনে করে কিনে নিতে হয়। তো অবশ্যই এটা দুইটা অপশন আছে, আপনি ফ্রি চালাতে পারবেন, ফ্রি চালানো অনেকগুলো অপশন আছে। আমি অ্যাকচুয়ালি এটা টিউটোরিয়াল করব, আমি এটাকে অবশ্যই একটা টিউটোরিয়াল করব, লিঙ্ক আমি দিয়ে দেবো ওখানে, আপনার ফ্রি ইউজ করতে পারবেন। এটা আসলে অনেক অনেক ওয়ে আছে অ্যাকচুয়ালি। আপনি যদি মনে করেন যে আপনার 1 বছর পর্যন্ত ফ্রি চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এটা পার্মানেন্টলি ফ্রি চালাতে পারবেন, এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল করবো অবশ্যই। তো সেইখান থেকে আমরা শর্টকাট উপায় দেখাবো। ছবিটার আপনার রিসাইজ, ছোটো বড়, ছোটো ছবির সাইজ বড় থাকলে ছোটো করা, ছোটো থাকলে বড় করা, এটা নিয়ে অনেক আলোচনা করা যাবে, ঠিক আছে? তো এটার উপর একটা টিউটোরিয়াল করবো, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, এটা একটা ভাইটাল ইস্যু প্রাইভেট ব্যাংকের জন্য, কারণ ম্যাক্সিমাম যারা ক্যান্ডিডেট অনেকে এটা এডিট করতে পারে না, ওইভাবে কম্পিউটার লারে না, সাইবার ক্যাফ থেকে করে, খুবই বিরক্ত বোধ করে। বাট এটা আপনারা বাসায় শিখে নিতে পারবেন। আর যারা মোবাইলে অ্যাপ্লাই করেন তারা ভিন্ন কিছু ফরম্যাটে ছবির 4-5টা ফরম্যাট করে রাখবেন, যাতে করে পরবর্তী ইউজ করতে পারেন। ওকে, আমি ভিন্ন ভিন্ন ফরম্যাটই দেখাবো। ওকে, তাহলে শর্টলিস্ট ক্রাইটেরিয়া গেল। আরও অনেক আলোচনা করা যাবে, যে অ্যাকচুয়ালি দেখা গেল যে আপনার কীভাবে শর্টলিস্ট, বাট এই যে 8টা ক্রাইটেরিয়া বললাম, এগুলো সুন্দরভাবে ফিল আপ করবেন। ওকে, পরেরটা যেটা আছে সেটা হচ্ছে যে আমার চুজিং রাইট ডিজাইনেশন অর পজিশন বেসড অন সাবজেক্ট, ইউনিভার্সিটি অর সিজিপি। এটা নিয়ে আমি অত্যন্ত পরিমাণে একটা ভারী মাথায় গ্রাফ করে রাখছি। ওকে, নিচে থেকে নামলাম। ওকে, তো অনেকের অনেক ইস্যু থাকে। আপনার দেখা গেল যে এটা আসলে অনেক কমপ্লেক্স মনে হতে পারে, চিন্তার কোনো কারণে আমি বুঝিয়ে দিব। এটা অ্যাকচুয়ালি করতে অনেক সময় একটা বিষয় ছিল, অ্যানালাইজ করে যতটুকু করা যায়। এখানে লিখছে সিম্পল চার্ট ফর ম্যাচিং রিকোয়ারমেন্ট অফ ব্যাংক শর্টলিস্টেড। আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা আমি অ্যাকচুয়ালি এটার একটা প্যানেল আকারে দিচ্ছি। যেমন আপনারা যদি এখানে দেখেন, এই পাশ পুরোটাই হচ্ছে আপনাদের যে রিজার্ভ এরিয়া, মানে আপনার ডিগ্রি, আপনার ইউনিভার্সিটি, আপনার সাবজেক্ট, আপনার সিজিপি। এই প্রথম যে 4টা সেগমেন্ট হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের থাকে।
এর মধ্যে সিজিপি হায়ার লোয়ার আমি এটাকে 3 পয়েন্টের মধ্যে কাউন্ট করছি, সাবজেক্ট গুড অর অ্যাভারেজ এখানে আমি দুইভাবে কাউন্ট করছি, ইউনিভার্সিটি রেপুটেড অর অ্যাভারেজ এভাবে কাউন্ট করছি, আর ডিগ্রি অনার্স মাস্টার্স। তার মানে দেখা গেল যে আমি এটার দুইটা সেগমেন্ট আলোচনা করছি। ওকে, আর এই পাশে এইগুলোর অ্যাঙ্গেল থেকে আপনি কোন কোন পদের জন্য দেখতে পারেন, আমি আবারও বলবো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আমার যতটুকু আমার পক্ষে ইনফরমেশন বা আইডিয়া শেয়ার করা সম্ভব আমি করব, আপনারা নিতে পারেন, আপনাদের ব্যক্তিগত ইনফরমেশনও থাকতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা আপনাদের জানা উচিত। কারণ ব্যক্তিগত আমার প্র্যাকটিক্যালভাবে মানুষের মধ্যে একটা হতাশ কাজ করে। অনেকে দেখা গেল যে তার এমটিওতে ঢোকার যোগ্যতা ছিল বা পিওতে ঢোকার যোগ্যতা ছিল, সে টিজে ঢুকে বসে আছে বা ক্যাশে ঢুকে সে বসে আছে। যখন সে চাকরির ক্ষেত্রে ঢুকে তখন সে আফসোসই করে, সত্যি কথা, তার থেকে কম যোগ্যতা সম্পন্ন লোক এমটিওতে চাকরি করতেছে আর সে ক্যাশে চাকরি করতেছে। এটা বাস্তব, আমার দেখা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। বা টিজিওতে সে চাকরি করতেছে যদিও তার যোগ্যতা এমটির মতো ছিল। তো যাই থাক, এই বিষয়গুলো অ্যাভয়েড করবেন। অনেকে টিজিওতে চাকরি করে মাস্টার্স দিয়ে, অথবা দেখা গেল যে তার যোগ্যতা এমটিওর কিন্তু সে টিজিওতে চাকরি করতেছে। তার মানে আমি কেন এই কথা বললাম, এই কথা বলার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে যে আপনি যে বিষয়ের জন্য পড়াশোনা করতেছেন বা আপনার যে ক্যারিয়ার সেটা যেন রাইট হয়। আর এই রাইট হওয়ার জন্য আপনার যতটুকু দরকার অতটুকু আপনি ইনফরমেশন নেবেন, ওটার উপরে আপনার প্রিপারেশন নেবেন। মোট কথা, আমরা যখন চাকরি দেই, একটা দুটো তিনটা ভাইভা ফেস করি এবং চাকরি নিয়ে হলে আমরা হতাশ হয়ে যাই, তড়িঘড়ি করে একটা পোস্টে আমরা ঢুকে পড়ি। ঢোকার পরে দেখা গেল চাকরির বয়স থাকে, তখন আমাদের মধ্যে একটা হতাশ তৈরি, 1 বছর পর্যন্ত ভালো লাগে, পরে দেখা গেল যে আমাদের মধ্যে এই হতাশাটা কাজ করে। তাই থাক, আমি যতটুকু আলোচনা করার করতেছি আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমি অবশ্যই বলবো যাদের এমটির যোগ্যতা আছে তারা কখনোই টিজিও বা ক্যাশে ঢুকবেন না, যদি আপনার কাছে মানি ব্যাকআপ আর টাইম থাকে। একেবারে যদি সময় না থাকে তখন আপনার টিজিতে ঢুকে পরে এমটির জন্য প্রিপারেশন নেবেন। তার মানে টিজিও আর এমটির মধ্যে ডিস্টেন্স হচ্ছে 5 বছর, ঠিক আছে? ধরেন একজন টিজিতে ঢুকলো বা টিএতে ঢুকলো বা জুনিয়র অফিসে ঢুকলো, এই এমটিওর বরাবর যে তাকে 5 বছর সময় লাগবে। তার মানে যে আপনার এমটিও ঢুকতেছে আর যে টিজিতে ঢুকতেছে 5 বছরের গ্যাপ থাকে, আর যে ক্যাশে ঢুকতেছে এই জায়গায় যেতে তাকে 7 থেকে 8 বছর লাগবে। ভাবা যায়, এটা কিন্তু বাস্তবতা ব্যাংকের। ওকে, এমটিও কিন্তু অনেক উপরের পোস্ট বা পিও অনেক উপরের পোস্ট ইন কম্পারিজন টিজিও, টিও, জুনিয়র অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার। ওকে, তো আমি এইভাবে রাখছি, এটা হচ্ছে অনার্সের লেয়ার, এটা হচ্ছে মাস্টার্সের লেয়ার, আর এই অ্যাঙ্গেল থেকে কিন্তু আমি কিছু ওকে আর নট ওকে দিয়ে রাখছি। আচ্ছা, তার মানে এখানে যদি আমরা একটু দেখি, আপনার এখানে যদি অনার্স রেজাল্ট থাকে, অবশ্যই থাকবে অ্যাটলিস্ট রিকোয়ারমেন্ট, মাস্টার্স রেজাল্ট থাকে, ভালো আপনার ইউনিভার্সিটি থাকে, এটা কিন্তু ক্রস দেওয়া। ভালো ইউনিভার্সিটি থাকলে তো অ্যাভারেজ হওয়া পসিবল না, তাই না? হয় ভালো ইউনিভার্সিটি থাকবে, না হয় অ্যাভারেজ থাকবে। ভালো ইউনিভার্সিটি অ্যাভারেজ ইউনিভার্সিটি অবশ্যই বুঝেন, এটা আমাকে বলার কোনো দরকার নেই। তারপর গুড সাবজেক্ট, আর আমি অ্যাভারেজ সাবজেক্ট, গুড সাবজেক্ট থাকে, সিজিপি যদি মোর দেন 3 থাকে, দেখেন ওকে লেখা, কিন্তু এটা কিন্তু ক্রস করা, দুটো একসাথে কখনোই হতে পারে না। তখন আপনি অবশ্যই এমটির জন্য ট্রাই করবেন, যত কষ্টই হোক একটু কষ্ট করবেন, এমটিতে অবশ্যই হবে আপনার, একটু ট্রাই করবেন, কন্টিনিউয়াস প্রিপারেশন নেবেন। এই জন্য বাকিগুলোকে আমি ক্রস দিয়ে দিচ্ছি। দেখেন, টিজিও ক্রস, ক্যাশ ক্রস, টিএসও মানে ট্রেনিং সার্ভিস অফিসার, রিলেশন অফিসার, বিজনেস অফিসার ফিল্ড, এগুলো সব বাদ দিবেন, ক্রস করা, তারপর জয়েন করবেন অবশ্যই। কিন্তু যদি এমন হয় যে আপনার এমটিতে হচ্ছে না, তখন আপনি কি করবেন, এই পদগুলোতে অবশ্যই পরীক্ষা দিবেন, শুধুমাত্র প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা প্রিপারেশনের জন্য। প্রত্যেকটা পদে পরীক্ষা চেষ্টা করবেন, এই পদ, এই পদ আর এই পদে পরীক্ষা দেওয়ার জন্য, এই কার্ডটাকে অ্যাভয়েড করবেন। ওকে, পরীক্ষা দিবেন বাট জয়েন করবেন না, আপনি এমটির প্রিপারেশন নেন, এটা আমার ব্যক্তিগত পরামর্শ, আর চেষ্টা করেন, অবশ্যই হবে। ওকে, পরে যদি আমি বলি যে 2 নম্বর লেয়ারে যদি আপনার অনার্স থাকে, মাস্টার্স থাকে, ভালো রেজাল্ট মানে ভালো ইউনিভার্সিটি থাকে, আর যদি আপনার সাবজেক্ট যদি অ্যাভারেজ থাকে, ভালো মতো থাকেন, এক কিন্তু ভালো সাবজেক্ট, এখন অ্যাভারেজ সাবজেক্ট, আর সিজিপি যদি আপনার 3-র উপরে থাকে, ওকে, তখন আপনি কি করবেন, এমটির জন্য পড়াশোনা করবেন, চেষ্টা করবেন, অবশ্যই হবে চাকরি। মাস্টার্সের ক্ষেত্রে এমটি হওয়ার পসিবিলিটিস বেশি থাকে যদি আপনার রেজাল্ট মোর দেন 3 থাকে। আপনি সেক্ষেত্রে টিজিওর পড়াশোনাও করবেন, ঠিক আছে? অ্যাভারেজ সাবজেক্টটা ঘাটতি আছে, এই জন্য আপনি এই 2টা প্রিপারেশন নিতে পারেন, বাকিগুলোকে অ্যাভয়েড করবেন, পরীক্ষা দিতে পারেন প্রিপারেশনের জন্য। 3 নম্বর যদি বলি, আমার অনার্সের রেজাল্ট আছে, মাস্টার্সের রেজাল্ট আছে, ভালো ইউনিভার্সিটি নাই,
আর ইউনিভার্সিটি হচ্ছে অ্যাভারেজ, সাবজেক্ট হচ্ছে ভালো, রেজাল্ট হচ্ছে আবার ভালো, মানে মোর দেন 3, তখন আপনি এই দুইটা পদকে প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করবেন, চেষ্টা করবেন এমটিওতে যাওয়ার জন্য। না হলে আপনি টিউতে থাকবেন, ওকে, জয়েন করে দেবেন। 4 নম্বর যদি আমরা দেখি, অর্থাৎ অনার্স আছে, মাস্টার্স আছে, আপনার সাবজেক্টটা বিশ্ববিদ্যালয়টা হচ্ছে আপনার অ্যাভারেজ, সাবজেক্ট হচ্ছে আমার অ্যাভারেজ, বাট সিজিপি হচ্ছে আপনার মোর দেন 3, তখন আপনি কী করবেন, এমটিও আর টিজিও টাও জুনিয়র অফিসের জন্য ট্রাই করবেন, আর বাকিগুলোতে পরীক্ষা দিবেন, ওকে। 5 নাম্বারটা যদি আমরা দেখি, অনার্স আছে, মাস্টার্সও আছে, ভালো সাবজেক্ট নাই, সাবজেক্ট হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়টা হচ্ছে অ্যাভারেজ, আপনার সাবজেক্টটা হচ্ছে আপনার অ্যাভারেজ, আপনার সিজিপিএটা দেখা গেল যে লেস দেন 3, তখন আপনি অবশ্যই এই দুটোর জন্য ট্রাই করবেন যদি রিকোয়ারমেন্ট ম্যাচ করে। এক্ষেত্রে আপনি ক্যাশটাকেও দেখতে পারেন, যদি আমি ক্রস দিয়ে রাখছি, দেখেন ক্যাশ না, অ্যাকচুয়ালি ক্যাশটা ক্রস দেওয়া, বাট এখানে এইটা এই অ্যাঙ্গেল থেকে আবার আমি ওকে দিয়ে রাখছি, দেখতে পারেন আপনারা, ওকে। তারপরে যদি দেখেন, আপনার দেখা গেল যে সবগুলো মাস্টার্স ব্লক করা, তার মানে আপনার অনার্স আছে বাট মাস্টার্স নাই, আপনার ইউনিভার্সিটি ভালো, আপনার সাবজেক্টটা ভালো, দেখেন আপনার সাবজেক্টটা ভালো, আপনার সিজিপি মোর দেন 3, তখন আপনি এই দুইটা ক্যাটাগরিতে ট্রাই করবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এমটিটা শর্ট লিস্টেড হওয়ার পসিবিলিটিস কম বা পিওতে কম, যেহেতু আপনার মাস্টার্স নাই, হলে ভালো, আপনি এই দুটোর জন্য ট্রাই করবেন। আপনার তো যদি ব্যাকআপ থাকে, অবশ্যই মাস্টার্স শেষ করে আপনি এমটিতে ঢুকবেন, তাও টিজিতে ঢোকার ট্রাই করবেন না যদি আপনার হাতে সময় থাকে। পরটা যদি দেখি, আপনার অনার্স আছে, মাস্টার্স নাই, আপনার ইউনিভার্সিটি ভালো, বাট আপনার ইউনিভার্সিটি ভালো, আপনার সাবজেক্টটা ভালো, বাট আমার রেজাল্টটা হচ্ছে লেস দেন 3, তখন আপনি এমটিএর জন্য অবশ্যই শর্ট লিস্ট হবেন না, আপনি তখন এই 3টাকে দেখতে পারেন, সবগুলো দেখবেন, চেষ্টা করবেন যে এখানে আপনার টিজিও অথবা বিজনেস অফিস হিসাবে ঢোকার জন্য, অথবা যদি না হয় তখন ক্যাশে ঢুকবেন। আর এমটিতে হলে খুবই ভালো, কারণ এমটিতে হবে না এই অবস্থায়, যদি হলে অবশ্যই আপনার ট্রাই করতে পারেন। 7 নাম্বারটা যদি আমরা দেখি, এক্ষেত্রে আপনার অনার্স আছে, মাস্টার্স নাই, ইউনিভার্সিটি ভালো না, মানে অ্যাভারেজ, মানে এখানে অ্যাভারেজ ইউনিভার্সিটি, এক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাভারেজ সাবজেক্ট, এক্ষেত্রে হচ্ছে আপনার রেজাল্ট হচ্ছে 3-এর উপর, তখন আপনি এই আপনার টিজিও টাও ক্যাশ বিজনেস অফিসার দেখতে পারেন। এক্ষেত্রে আপনি অবশ্যই এই টিজিও ক্যাশকে প্রায়োরিটি দিবেন, আর যদি এমটিওতে অ্যাপ্লাই করার পসিবিলিটিস থাকে অবশ্যই করবেন, ওকে। একদম লাস্টের যদি আমরা দেখি, আপনার অনার্স আছে, মাস্টার্স নাই, আপনার ইউনিভার্সিটি হচ্ছে অ্যাভারেজ, আপনার সাবজেক্ট হচ্ছে অ্যাভারেজ, আপনার রেজাল্টটা হচ্ছে লেস দেন 3, তখন আপনি এখান থেকে অবশ্যই আপনার এমটিওতে শর্ট লিস্ট হবেন না, সম্ভাবনা একেবারেই কম, তখন আপনি প্রত্যেকটা পোস্টে ট্রাই করবেন, যদি হয় খুবই ভালো। চেষ্টা করবেন যে আপনার ঊর্ধ্বমুখী থাকার জন্য, অর্থাৎ আগে আমি এমটিকে রাখছি বা পিওকে রাখছি, দেন তারপর এই ক্যাটাগরির পোস্ট, তারপর হচ্ছে আপনার ক্যাশ, তারপর হচ্ছে আপনার এটা, তারপর হচ্ছে আপনার এটা, এই পোস্টগুলো হচ্ছে ম্যাক্সিমাম ডেস্ক জব, মাথায় রাখবেন। এখান থেকে আপনার শুরু হয় হচ্ছে আপনার ফিল্ড ওয়ার্ক, ওকে। তারপর চেষ্টা করবেন যে এর সামনের দিকে থাকার জন্য, ক্যাশটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কিন্তু ক্যাশে বেশ কিছু সুযোগ সুবিধা আছে, বাট রিস্ক অনেক বেশি, তো সর্বত্র এই দুটো ক্যাটাগরি চেষ্টা করবেন। আর আপনার যদি সুযোগ থাকে, আপনি এমটিওকে ট্রাই করবেন। এমটিও অ্যান্ড পিও ইজ দ্য বেস্ট অ্যান্ড ইজ দ্য লিডিং পজিশন ফর এনি প্রাইভেট ব্যাঙ্ক উইথ হাই স্যালারি। এটা অনেক ভালো একটা অপরচুনিটিস, অনেক ভালো একটা অপশন, অবশ্যই ট্রাই করা উচিত যদি আপনাদের সম্ভাবনা হয়, ওকে। এখানে আর কিছু থাকলে আমি আলোচনা করবো অবশ্যই, না আর কিছু নাই এখানে, ওকে। তাহলে আমরা যদি ভলিউমটাকে দেখি, তো আমাদের যে 4টা ক্রাইটেরিয়া ছিল বা ভলিউম ছিল, আমরা একটাকে আলোচনা করলাম, এর আলোচনাটা আরও অনেক করা যেত, অনেক যেহেতু বড় হয়ে যাচ্ছে, আর অনেক আলোচনা করা সম্ভব, যেহেতু প্রাইভেট ব্যাংকের আপনার যে রিজিউমটা অনেক ভাস্ট, কারণ এতগুলো ব্যাংক এতগুলো নিয়ম মেনে অ্যাকচুয়ালি আপনার রিক্রুটমেন্ট করে। যতটুকু সম্ভব হয়েছে বললাম আমি, 1 নম্বর আপনার যে ভলিউমটা আছে সেটা যতটুকু ডিসকাস করা সম্ভব করা হয়েছে। এখানে আর অনেক কিছু বলা যায়, আমার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তো লাস্টে যে অপশনটা আছে, একবারে যদি আমরা লাস্টের দিকে দেখি, 1 নম্বর পার্টের যে আমাদের যে চার্টটা আছে, এটা অ্যাকচুয়ালি অনেক বেশি বড় হওয়ার কারণে কনফিউজিং মনে হচ্ছে, আমার নিজের কাছে কনফিউজিং মনে হয়েছে। তারপর আমি দিলাম, আপনারা ধীরে সুস্থে দেখবেন, এটা অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত মতামত, আপনি তারপরও দেখতে পারেন নিজের মতো, চেষ্টা করবেন যদি প্রত্যেকটা এমটিওতে অ্যাপ্লাই করার জন্য, হোক না হোক অ্যাপ্লাই করবেন, হলে ভালো মতো পরীক্ষা দিবেন,
আর যদি আপনার এমটিওতে যোগ্যতা থাকে, চাকরিটা খুব দরকার হয়, তখন এখানে জয়েন করে আপনারা এখানে চলে যাবেন সরাসরি। অবশ্যই ভালো ব্যাঙ্কগুলোতে এমটিওতে ট্রাই করবেন। আর যদি আপনার দুটো কম্পারিজন করেন, এটা 5 থেকে 7 বছর, 5 বছর বা 6 বছর। আর এমটিওর সাথে ক্যাশের কম্পেয়ার করেন, এটা কিন্তু 8 বছরের ডিস্টেন্স। তো চেষ্টা করবেন যে নিজেকে একটু ডেভেলপ রাখার জন্য। ওকে, আমি যদি একটু ওভারভিউ করি, যে কোশ্চেনগুলো ছিল আমি আলোচনা করলাম আমার পার্ট 1-এর মধ্যে। প্রত্যেকটা কোশ্চেন সাধারণত আপনার ক্যান্ডিডেটের কাছ থেকে নেওয়া। তারপর হচ্ছে আমি বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ক্রাইটেরিয়া ভাগ করেছি বেসড অন দিস দ্য রিক্রুটমেন্ট পলিসি। কিছু এদিক সেদিক থাকতে পারে আপনার, বাট এটাই হবে যতটুকু আমার অবজারভেশন। 2 নাম্বার যেটা আমি বললাম যে কুইজের মাধ্যমে যেটা হচ্ছে, কুইজের উপরে আমি একটা অনেক বড় টিউটোরিয়াল নিয়ে আসবো যাদের অ্যাকচুয়ালি প্রবলেম দেখতে পারেন। ওকে, 3 নম্বর ক্যাটাগরিতে আপনার যেটা গভর্নমেন্ট ব্যাংক ফলো করে থাকে, সবাইকে শর্টলিস্টেড করে। ওকে, 4 নম্বর যে ক্রাইটেরিয়া ইসলামী ব্যাংক ফলো করে, যেটা আমি বললাম যে খুব হাই সিজিপি উইথ ডিফিকাল্ট টু শর্টলিস্ট, এখান থেকে আপনারা আইসিবি ইসলামী ব্যাংকটাকে পরিহার করবেন, অবস্থা ভালো না অ্যাকচুয়ালি। 5 নম্বর ক্রাইটেরিয়ার মধ্যে আমি যেটা বললাম যে সারা বছর সার্কুলার দেয়, এগুলোকে অ্যাভয়েড করবেন। একেবারে অপশন না থাকলে ঢুকবেন, আর এগুলো পার্মানেন্ট করতে বেশি কষ্ট। ইস্টার্ন ব্যাংকে যে সার্কুলার দেয় রিলেশনশিপ অফিসার, এগুলো পার্মানেন্ট করতে কিন্তু অনেক কষ্ট, অনেক টার্গেট থাকে, টাফ থাকে, খেয়াল রাখতে পারেন। আর পরে যেটা ফরেন ব্যাংক, যেগুলোকে আমি নট ওকে দিচ্ছি, সেগুলোকে ডাইরেক্ট সার্কুলার দেয়, দেখিনি আমি আমার জীবনে। বাকিগুলোতে কিন্তু সার্কুলার দেয়, দেখতে পারেন। ওকে, চেষ্টা করবেন যে ফরেন ব্যাংকগুলোর কিন্তু বাংলাদেশের মানে 2-1টা ছাড়া বেশিরভাগই আপনার চেষ্টা করবেন যে অ্যাভয়েড করার জন্য। অ্যাকচুয়ালি আমার অত ধারণা হয় না, কারণ ওইভাবে আমি রিক্রুটমেন্ট দেখিনি তাদের। পরে আমার যে ব্যাংক যে আমাদের আপনার এক্সপিরিয়েন্স আর নন এক্সপিরিয়েন্সের উপর যে পোস্টগুলো সেটা দেখলাম, এরকমই যতটুকু আমার চোখে পড়ছে, এর বাইরে হওয়ার পসিবিলিটিস একেবারেই কম। ওকে, এখানে আপনার এই যে নন মেজর পদগুলো, এটাকে পরিহার করবেন সরাসরি। আর এখানে আপনার শর্টলিস্টেড হওয়ার জন্য যা যা দরকার আমি সবই ডিসকাস করছি। যদি আরও অনেক কোনো কিছু ইনফরমেশন আপনার প্রয়োজন মনে আমাকে বলতে পারেন, এর বাইরে অনেক কিছু থাকার পসিবিলিটিস আছে, বাট এটাই 99% শিওর। ওকে, সর্বশেষ যে 4টার কথা বললাম, 4টাকে আপনারা ফলো করতে পারেন আমার যতটুকু মনে হলো ব্যক্তিগত পার্সোনাল অবজারভেশন থেকে। তাও যদি আপনাদের মনে হয় যে কোনো জায়গায় একটু চেঞ্জ বা উনিশ হওয়ার কথা হলে অবশ্যই জানাবেন আমাকে। এখন পর্যন্ত যে আলোচনা করলাম পুরোটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল, আমার ব্যক্তিগত আপনার পার্সোনাল অবজারভেশনের উপর বলা হয়েছে, যা দেখা যা শোনা। এটা মূলত তাদের উদ্দেশ্যেই করা যারা নতুন ক্যান্ডিডেট, ডিজায়ার ক্যান্ডিডেট, যাদের আসলে কোনো গাইডলাইন্স অ্যাকচুয়ালি পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে করা। আর আমি অনেকগুলো ভলিউম নিয়ে আসবো, 1 থেকে 4 আপাতত ধরা আছে, প্রয়োজনে বাড়তে পারে আপনার। দ্বিতীয় পার্টটা অনেক বড় হবে, কারণ এখানে অ্যাকচুয়ালি প্রাইভেট ব্যাংকের মেন জিনিসটাই থাকবে আপনার। আর বাকি যে 2টা পার্ট, একটা কুইজ ভিত্তিক আর একটা হচ্ছে আপনার ভাইভা ভয়েস ভিত্তিক, সেগুলোর ভালো কিছু আমি নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আস্ক করতে পারেন, আমি আশা করি অ্যান্সার দিতে পারবো। আর প্রাইভেট ব্যাংকের প্রিপারেশন নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। শর্টলিস্টেডের ক্ষেত্রে যে বিষয়টা আছে, এটা যতই যাই বলি, সিজিপিএ, ইউনিভার্সিটি অ্যান্ড দ্য সাবজেক্ট অ্যাজ দ্য মেন প্রাইম। তারপরও আপনাদের যেহেতু সব ব্যাংক সমান না, নিজেদের চেষ্টাটা করবেন, সর্বোচ্চ প্রোফাইলটাকে ফিল আপ করবেন। সিজিপিএর বাইরে যদি মনে করেন যে আপনার কোনো কিছু দরকার হতে পারে, ধরেন কিছু কিছু পোস্ট আছে লো সিজিপিতে কিন্তু শর্টলিস্ট করে, কিছু ব্যাংক আছে আপনার একেবারে লো রিকোয়ারমেন্ট চায়, সেগুলোতে তো দেখবেন। চেষ্টা করবেন ভালো পোস্টে ঢোকার জন্য, কারণ পোস্ট টু পোস্ট আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। যাদের রেজাল্ট ভালো, মাস্টার্স আছে, মোর দেন 3 আছে, অবশ্যই এমটিও ট্রাই করবেন, এমটিও বা পিও ট্রাই করবেন। তারপরও যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে আস্ক করতে পারেন, আমি আমার যতটুকু সম্ভব আমি ট্রাই করব। আর যদি কোনো আর্গুমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমার ভুল থাকলেও জানাবেন, ভুল থাকাটা একদম স্বাভাবিক, যেহেতু এটা সব কিছু পরীক্ষিত না আপনার, আমার অবজারভেশন থেকে আমি বলছি। আর যদি মনে করেন যে কোনো ইনফরমেশন প্রয়োজন আমাকে জানাবেন, আর বাকি যে ভলিউমগুলো আমি দ্রুত নিয়ে আসবো। যদি আরও কোনো কিছু অ্যাড করতে হয় সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন, ভালো মতো প্রস্তুতি নেন, পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম।